আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে বাংলাদেশ অডিও বুকে স্বাগত। রে ব্র্যাডবেরির ফারেনহাইট 451 যে সিরিজটি আমরা শুরু করেছি, আজকে থাকছে তার শেষ পর্ব। আলো জ্বলে উঠল এবং রাস্তার ধারের বাড়ির দরজাগুলো একযোগে খুলে গেল কার্নিভাল দেখতে। মন্টাগ এবং বিটি শুষ্ক সন্তুষ্টি নিয়ে আর অন্যরা অবিশ্বাস নিয়ে তাদের সামনের বাড়ির দিকে তাকিয়ে রইল। ওয়েল, বলল বিটি, নাও ইউ ডিড ইট। বুড়ো মন্টাগ উড়ে সূর্যর কাছে যেতে চেয়েছিল, আর এখন সে তার ডানা পরিয়ে ফেলেছে এবং অবাক হয়ে ভাবছে, কেন? আমি যখন হাউনটাকে তোমার বাড়িতে পাঠিয়ে দিলাম, তখন কি যথেষ্ট ইঙ্গিত দেইনি? মন্টাগের মুখখানা সম্পূর্ণ অসাড় এবং ভাবলেশ শূন্য হয়ে পড়েছে। নিজের মাথাটাকে মনে হচ্ছে প্রস্তরখণ্ড। নাক সিটকল বিটি। ওহ নো, তোমাকে ওই খুদে বোকা মেয়েটির রুটিন বোকা বানাতে পারেনি। পেরেছে কি? ফুল, প্রজাপতি, পত্রপল্লব, সূর্যাস্ত, হেল, আরো কত কি! আমি একদম লক্ষ্যস্থলে আঘাত এনেছি। নিজের বিবর্ণ ম্লান চেহারাটা একবার দেখো। ওই মেয়েটা এসব লতাপাতা চাঁদ সূর্যের কথা বলে কি তোমার কোনো ভালো করতে পেরেছে? পারেনি। ড্রাগন গাড়িটির শীতল ফোল্ডারের ওপর বসে আছে মন্টাগ। সে তার মাথা আধ ইঞ্চি বামে নাড়াচ্ছে, আধ ইঞ্চি ডানে। বামে, ডানে, বামে, ডানে। মেয়েটা সব দেখছিল, কিন্তু কারো কোনো ক্ষতি করেনি। সে সবাইকে একা থাকতে দিয়েছিল, বলল মন্টাগ। একা থাকতে দিয়েছিল? যত্ত সব। সে তোমার মাথাটা চিবিয়ে খেয়েছিল, তাই না? সদর দরজাটা খুলে গেল। সিঁড়ি বেয়ে ছুটতে ছুটতে নেমে এলো মিলরেড, হাতে সুটকেস নিয়ে। একটা বিটল ট্যাক্সি এসে দাঁড়ালো ফুটপাথ ঘেঁষে। মিলরেড! আড়ষ্ট শক্তি নিয়ে ছুটে গেল মিলরেড। তার মুখে পাউডার, কিন্তু লিপস্টিক নেই। মিলরেড হাতের পোটলাটা ছুড়ে দিল বিটল ট্যাক্সির মধ্যে। গাড়িতে চড়ে বসলো এবং বিড়বিড় করে বলতে লাগলো, বেচারি ফ্যামিলি, বেচারি ফ্যামিলি, হায়, সব কিছু চলে গেছে, সব কিছু শেষ হয়ে গেল, সব কিছু। বিটি মন্টাগের কাঁধ চেপে ধরল। বিটোর গাড়িটি ঘন্টায় 70 মাইল বেগে মিলরেডকে নিয়ে ছুটল। অদৃশ্য হয়ে গেল নিমিষে। মন্টাগের স্বপ্নটা কাচের মতো ভেঙে চুরচুর হয়ে গেল। তার মনে হলো তাকে একটা ঝড় গ্রাস করেছে। সে দেখছে স্টোনম্যান আর ব্ল্যাক কোঠা রুচিয়ে জানালার কাচ ভাঙছে ভেন্টিলেশনের জন্য। মন্টাগের কানের ভেতর একটা কণ্ঠ বলে উঠল, মন্টাগ, ফেবার বলছি, আমার কথা শুনতে পাচ্ছ? কি ঘটছে? ঘটছে অনেক কিছুই, জবাব দিল মন্টাগ, আমাকে নিয়ে। হোয়াট আ ড্রেডফুল সারপ্রাইজ, বলল বিটি। আজকাল সবাই জানে যে আমাকে নিয়ে কিছু ঘটবে না। অন্যরা মরে যাবে, কিন্তু আমি বেঁচে থাকব। কোনো ফলাফল বা পরিণতি থাকবে না, থাকবে না কোনো দায় দায়িত্ব, শুধু থাকবে তারা। কিন্তু তাদেরকে নিয়ে এখন কথাই বলি। কি? যখন পরিণতি তোমার ঘটল মন্টাগ, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, তা নয় কি? মন্টাগ, তুমি কি ছুটতে পারবে? জিজ্ঞেস করলেন ফেবার। পালাতে পারবে? মন্টাগ হাঁটছে, তবে তার পা সিমেন্ট স্পর্শ করছে বলে কোনো অনুভূতি হচ্ছে না। বিটি তার ইগনিটার জ্বালালো। লক লক করে উঠল কমলা রঙের ছোট অগ্নিশিখা। আগুনের মধ্যে এমন কি আছে যে এজন্য এটাকে এত সুন্দর লাগে? আমাদের বয়স যতই হোক না কেন, তবু আমরা এর প্রতি আকৃষ্ট হই কেন? বিটি আগুনটা নিভিয়ে দিয়ে আবার প্রজ্বলিত করল। এ হলো পারপিচুয়াল মোশন, বা সেই যন্ত্রের গতি যে যন্ত্র পরিচালনার জন্য কোনো বাহ্যিক জ্বালানির প্রয়োজন হবে না। এই জিনিস মানুষ আবিষ্কার করতে চেয়েছিল, কিন্তু পারেনি। এই পারপিচুয়াল মোশনকে তুমি যদি অগ্রসর হতে দাও, এ আমাদের জীবনটাকে চালিয়ে দেবে। আগুন কি? এ এক রহস্য। এর আসল সৌন্দর্য নিহিত এর মধ্যে যে এটি দায় দায়িত্ব এবং ফলাফল বা পরিণতি ধ্বংস করে। যখন এটি সমস্যা বোঝা হয়ে দাঁড়ায়, তখন ওটাকে পুড়িয়ে দিতে হয়। তো মন্টাগ, তুমি এখন একটা বোঝা হয়ে দাঁড়িয়েছ, এবং আগুন তোমাকে আমার কাঁধ থেকে ঝেড়ে ফেলছে। পরিষ্কারভাবে তোমাকে ধ্বংস করে দেবে, যার মধ্যে পরবর্তীতে পচনশীল কিছু থাকবে না। বাড়ির দিকে বিহম্বলের মতো তাকিয়ে আছে মন্টাগ। মেঝেই পড়ে আছে প্রচ্ছদ ছেঁড়া অসংখ্য বই। নিশ্চয়ই মিলরেডের কাণ্ড। সে মন্টাগকে বাগানে বইগুলো লুকোতে দেখেছিল এবং ওখান থেকে ওগুলো এখানে নিয়ে এসেছে। মিলরেড, মিলরেড, আমি চাই কাজটা তুমি নিজের হাতে করবে মন্টাগ। কেরোসিন কিংবা দেশলাই দিয়ে নয়, ফ্লেম স্প্রেয়ারের সাহায্যে। তোমার বাড়ি তুমি নিজেই পরিষ্কার করবে। মন্টাগ, তুমি ভাগছো না কেন? ভাগো, বললেন ফেবার। না, অসহায় সুরে চিৎকার দিল মন্টাগ। পারবো না। হাউন্ডার জন্য, হাউন্ডার কারণে। ফেবার মন্টাগের কথা শুনতে পেলেন, আর বিটি ভাবল তাকে উদ্দেশ্য করে বুঝি কথাটা বলেছে মন্টাগ। সে বলল, হ্যাঁ, আশেপাশে কোথাও কুকুরটা আছে, কাজেই কিছু করার চেষ্টা করো না। রেডি? রেডি। মন্টাগ ফ্লেম স্পেয়ারের সেফটি ক্যাচ অন করল। ফায়ার! বইগুলোর ওপর আছড়ে পড়ল আগুনের একটা গোলা।
ওগুলোকে যেন ধাক্কা মেরে পাঠিয়ে দিল দেয়ালে। মন্টাগ বেডরুমে ঢুকলো, দুবার ফ্লেম স্পেয়ার দিয়ে আগুন ছুড়ল। সে আগুন দিয়ে বেডরুমের দেয়াল এবং কসমেটিক্স চেস্ট পুড়িয়ে ফেলল, কারণ সে সবকিছু বদলে ফেলতে চাইছিল। সে চেয়ার, টেবিল, ডাইনিং রুমের তৈজসপত্র, প্লাস্টিকের থালাবাটি সবকিছুই পুড়িয়ে ফেলতে চাইল। এজন্য যে সে যে একদে বাড়িতে বাস করত তার কোনো স্মৃতিচিহ্ন রাখতে চাইছিল না। সে ভুলে যেতে চাইছিল এই খালি বাড়িতে সে এক অদ্ভুত মহিলার সঙ্গে বাস করত, যে কিনা আগামীকালই তার কথা ভুলে যাবে, যে কিনা ঘর ছেড়ে চলে গেছে এবং হয়তো ইতিমধ্যে তাকে বিস্মৃতিও হয়েছে। হয়তো সে মহিলা এখন গাড়িতে বসে কানে সিসেল রেডিও লাগিয়ে শুনছে। বইগুলো, মন্টাগ, আগুনে রোস্ট করা পাখির মতো বইগুলো পুড়ছে, মোচড় খাচ্ছে, তাদের লাল লাল হলুদ পালক পুড়ে যাচ্ছে আগুনে। তোমার কাজ যখন শেষ হবে তখন তোমাকে গ্রেফতার করা হবে, পেছন থেকে বলল ক্যাপ্টেন বিটি। মন্টাগের বাড়িটি পুড়ে ছাই হয়ে গেছে, লাল কয়লা আর কালো ছাই ছাড়া আর কিছুই নেই। ধ্বংসস্তূপের উপর দিয়ে ধোঁয়া উঠছে, পাক খেয়ে মিলিয়ে যাচ্ছে আকাশে। এখন রাত 3:30। জনতা ধ্বংসযজ্ঞ দেখার পরে যে যার বাড়ি ফিরে গেছে। মন্টাগ তার অবসাথে ধরে আছে ফ্লেম থ্রোয়ার, তার বগল দিয়ে গড়াচ্ছে ঘাম, মুখে কালিঝুলি মাখা। অন্য ফায়ারম্যানরা দাঁড়িয়ে রয়েছে তার পেছনে, অন্ধকারে ধিকি ধিকি জ্বলা কয়লার আগুন প্রতিফলন ফেলছে তাদের মুখে। মন্টাগ বার দুই কথা বলার জন্য মুখ খোলার চেষ্টা করল, শেষে তার চিন্তাভাবনাগুলো একত্রিত করতে পারল। আমার স্ত্রী কি অ্যালার্ম বাজিয়েছিল? মাথা দোলালো বিটি। তবে তার বান্ধবীরা এর আগেই অ্যালার্ম বাজিয়ে দেয়, ওই অ্যালার্ম শুনে আমি চলে আসি। তুমিও ভাবে কবিতা আবৃত্তি করে খুবই বোকার মতো কাজ করেছ। কাজটা করে তো তুমি মোটেই লাভবান হতে পারোনি, বরং ঠোঁট পর্যন্ত ডুবে গেছো থকথকে কাদায়। এখন আমি আমার করে আঙ্গুল দিয়ে একটা ধাক্কা দিলেই তুমি কাদার মধ্যে ডুবে যাবে। মন্টাগ নড়াচড়া করছে না। একটা প্রবল ভূমিকম্প যেন ওকে নাড়া দিয়ে গেছে। ভূমিকম্পের তীব্র কাঁপুনিটা এখনো সে নিজের মধ্যে অনুভব করছে। শরীর ভীষণ দুর্বল লাগছে তার, ক্লান্তিতে ভেঙে আসতে চাইছে হাঁটু। সে নীরবে বিটির ভর্ৎসনা আর তিরস্কার সইতে লাগল। মন্টাগ, ইউ ইডিয়ট। মন্টাগ, ইউ ড্যাম ফুল। তুমি সত্যি কেন কাজটা করতে গেলে? মন্টাগ শুনতে পাচ্ছে না। সে চলে গেছে অনেক দূরে, তার মন চলে গেছে বহু দূরে। সেজন্য কালিঝুলি মাখা এ শরীরটা ত্যাগ করে চলে গেছে। মন্টাগ, ওখান থেকে চলে যাও, বললেন ফেবার। মন্টাগ তার কথা শুনল। বিটি এমন জোরে ঘুষি মারল মন্টাগের মাথায় যে আঘাতের চোটে পাক খেল ওর শরীর। সবুজ বুলেট, যার মধ্যে ফিসফিস করছিল ফেবারের কণ্ঠ, ছিটকে পড়ে গেল ফুটপাতে। বিটি ওটা হাসতে হাসতে তুলে নিল, অর্ধেকটা কানে ঢোকালো, বাকি অর্ধেক রইল কানের বাইরে। মন্টাগ শুনতে পেল দূরবর্তী কণ্ঠটি ওকে ডাকছে, মন্টাগ, তুমি ঠিক আছো তো? বিটি সবুজ বুলেটের সুইচ বন্ধ করে দিয়ে ওটা পকেটে ফেলল। ওয়েল, আমি যা ভেবেছিলাম তার চেয়ে দেখছি ভিন্ন রকম ঘটনা ঘটছে এখানে। আমি তোমাকে মাথা নাড়তে দেখেছি, লক্ষ্য করেছিলাম মাথা দোলাচ্ছ, ভেবেছি গানের তালে করছো, ভেবেছি তোমার কানে শিশেল ঢোকানো। কিন্তু পরে বেশি চালাকি করতে গিয়ে ধরাটা খেলে। আমরা ঠিকই এই জিনিসের গন্ধ শুকে তোমার বন্ধুটির কাছে পৌঁছে যাব। না, বলল মন্টাগ। সে ফ্লেম থ্রোয়ারের সেফটি ক্যাচ অন করল। মন্টাগের আঙুলের দিকে সঙ্গে সঙ্গে চলে গেল বিটির চোখ। তার চোখ সামান্য বিস্ফোরিত হলো। মন্টাগ বিটির চোখের তারায় বিস্ময় ফুটে উঠতে দেখল। তারপর বিটি হাসল। কি, আমাকে পুড়িয়ে মারবে? দেখি তোমার কেমন হিম্মত। ট্রিগারটা টানো দেখি। মন্টাগের দিকে এক কদম এগিয়ে এলো সে। মন্টাগ শুধু বলল, আমরা কখনো। ওর কথা শেষ হলো না, হাসি মুখে হাত বাড়ালো বিটি। দেখি, জিনিসটা আমার হাতে দাও। আর তখন মন্টাগ ট্রিগার চেপে দিল। পর মুহূর্তে জ্বলন্ত মশালে পরিণত হলো বিটি, দাও দাও করে জ্বলছে তার সারা অঙ্গ। মন্টাগ ভয়ঙ্কর দৃশ্যটা চোখ মেলে দেখতে পারল না। সে চোখ বুজে চিৎকার করতে লাগলো। জ্বলন্ত মশালে পরিণত হওয়া বিটি রাস্তায় পড়ে কিছুক্ষণ গড়াগড়ি খেল, তারপর স্থির হয়ে গেল আগুনে পোড়া পুতুলের মতো। অপর দুজন ফায়ারম্যান নড়াচড়া করতেও ভুলে গেল। মন্টাগ ওদের দিকে ফ্লেম থ্রোয়ার তাক করে হুকুম দিল, ঘুরে দাঁড়াও। ওরা ঘুরল। ওদের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। হাতের যন্ত্রটা দিয়ে ওদের মাথায় বাড়ি দিল মন্টাগ। ওদের মাথা থেকে ছিটকে গেল হেলমেট। দুজনেই জ্ঞান হারিয়ে পড়ে গেল মাটিতে। ঘুরে দাঁড়ালো মন্টাগ এবং দেখতে পেল ধাতব কুকুরটাকে। ওটা হামলা করতে ছুটে আসছে। বাগানের মাঝামাঝি চলে এসেছে হাউন্ড, আসছে ছায়ার ভেতর থেকে। এত সহজ ওটার পথ চলা যেন কালো ধূসর ধোয়ার মাঝেও এখনো নিরেট মেঘ নীরবে দৌড়ে আসছে। শূন্যে লাফ দিল মেকানিক্যাল হাউন্ড, মাকড়সার মতো 8 পা মেলে দিয়ে। ওটা দাঁতের ভেতর থেকে ধারালো সুই বেরিয়ে এসেছে। কুকুরটাকে লক্ষ্য করে আগুনের গোলা ছুড়ল মন্টাগ। ঠিক সেই সময় ওটা আশ্রে পড়ল ওর গায়ে। ধাক্কার চোটে 10 হাত দূরে ছিটকে গেল মন্টাগ। মন্টাগ টের পেল কুকুরটা ওর পায়ে কামড় দিয়েছে। ফ্লেম থ্রোয়ারের আগুন ধরে গেছে হাউন্ডের গায়ে।
জয়েন্টের ধাতব হাড়গোড় বিস্ফোরিত হলো, ফেটে গেল ওটার শরীর। মন্টাগ চিত হয়ে পড়ে থেকে ভয়ঙ্কর দর্শন হাউন্ডের মৃত্যু দৃশ্য প্রত্যক্ষ করল। মরেও যেন ওটা মরছে না, দাঁত থেকে বেরিয়ে আসা ইঞ্জেকশনের পুরোটাই মন্টাগের শরীরে ঢুকিয়ে দিতে চাইছে। ইঞ্জেকশনের খোঁচা যেটুকু লেগেছে মন্টাগে তাতেই কাজ শুরু হয়ে গেছে। আরেকটু হলে ৯০ মাইল বেগে ছুটে যাওয়া একটি গাড়ি নিচে চাপা পড়ত, অল্পের জন্য বেঁচে গেছে। ঝট করে শরীরটা টেনে সরিয়ে নিতে পেরেছিল বলে। সিধে হতে ভয় লাগছে মন্টাগের, ভয় পাচ্ছে ভেবে হয়তো আর কোনোদিন অ্যানেস্থিটাইজড পা নিয়ে খাড়া হতে পারবে না। নিশ্চল আর ভোতা লাগছে কুকুরের কামড় খাওয়া পা খানা। আর এখন রাস্তা এখন ফাঁকা, বাড়িঘরগুলো ডুবে আছে আধারে। মেকানিক্যাল হাউন্ডটি প্রাণবায়ু বেরিয়ে নিথর পড়ে রয়েছে রাস্তায়। পিটির পোড়া লাশ ওখানটায়, অপর দুজন ফায়ারম্যান অন্যখানে। আর সালামান্ডার, সে প্রকাণ্ড ইঞ্জিনটির দিকে তাকালো। বেশ তো, মনে মনে ভাবছে মন্টাগ, দেখা যাক কতটা খারাপ অবস্থা তোমার। এখন সিধে হও, আস্তে আস্তে। এই তো হয়েছে। সিধে হলো মন্টাগ। ওর এখন একটাই পা, অপরটি তো পোড়া পাইনের গুড়ির মতো, যেটি বিস্তৃত পাপের ফলস্বরূপ এখন সঙ্গে বয়ে নিয়ে চলতে হচ্ছে। আহত পায়ে ভর দিতে অসংখ্য সুই ফুটল ওখানে, ব্যথায় আগুন ধরে গেলে যেন। কেঁদে উঠল মন্টাগ। কামন কামন, তুমি এখানে এভাবে দাঁড়িয়ে থাকতে পারবে না। রাস্তায় অল্প দু একটি বাড়িতে আবার বাতি জ্বলছে। খোঁড়া পা নিয়ে ল্যাংচাতে ল্যাংচাতে এগোলো মন্টাগ। অন্ধকারে কয়েকজন লোকের চিৎকার চেঁচামেচি শুনতে পেল। সে ব্যাকইয়ার্ডে চলে এলো, সেখান থেকে সরু গলিতে ঢুকে পড়ল। বিটি, ভাবছে মন্টাগ, তুমি এখন আর সমস্যা নাও। তুমি সবসময় বলতে সমস্যার কখনো মুখোমুখি হতে যাবে না, ওটাকে পুড়িয়ে ফেলবে। ওয়েল, আমি এখন দুটো কাজই করেছি। বিদায় ক্যাপ্টেন। সে অন্ধকার গলিপথে খোঁড়াতে খোঁড়াতে এগোতে লাগলো। যতবার মাটিতে পা ফেলছে মন্টাগ, মনে হচ্ছে শটগানের গুলি করা হচ্ছে ওকে। কি যে ব্যথা, নিজেকে গালাগাল করছিল ও। মন্টাগ, তুমি একটা গাধা, একটা নির্বোধ, একটা রামছাগল, একটা গাধার গাধা। দেখো তুমি কি কাণ্ড করেছ। এখন তুমি কি করবে? সবকিছু গুবলেট করে ছেড়েছ তুমি। তোমার অহংকার, তোমার বদমেজাজ সবকিছুর ১২টা বাজিয়ে দিয়েছ। তুমি সবার গায়ে বমি করেছ, নিজের শরীরেও। কিন্তু সবকিছু করেছ একসঙ্গে। বিটি, ওই মহিলা, মিলরেড, ক্ল্যারিস, সবকিছু। কোনো যুক্তি দেখিয়েই তুমি পার পাবে না। ওরে গাধা, যাও এখন সবকিছু ছেড়ে ছুড়ে দাও। না, আমি সবকিছু ছেড়ে ছুড়ে দেব না, মনে মনে বলল মন্টাগ। এখনো কাজ বাকি আছে, সেটুকু করব। যদি পড়াতেই হয় আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে পড়াবো। বইগুলোর কথা মনে পড়ল ওর, ঘুরল। বাগানের বেড়ার ধারে কয়েকখানা বই দেখতে পেল মন্টাগ। মিলরেড, ঈশ্বর তার মঙ্গল করুন। কয়েকটা বই ওর চোখে পড়েনি। 4টে বই মন্টাগ যেখানে লুকিয়ে রেখেছিল আছে এখনো যথাস্থানেই। মন্টাগ বই 4টে নিয়ে খোঁড়াতে খোঁড়াতে চলল গলিপথ ধরে। হঠাৎ তার মনে হলো তার মাথাটা যেন কাটা পড়েছে, শুধু ধরটা আছে। তার ভেতরে কি যেন একটা ঝাঁকি মেরে তাকে থামিয়ে দিতে বাধ্য করল। মন্টাগ লুটিয়ে পড়ল মাটিতে। ওখানে শুয়ে মাটিতে মুখ চেপে ধরে ফুপিয়ে উঠল সে। বিটি মরতে চেয়েছিল। কাঁদতে কাঁদতে সত্যটা উপলব্ধি করল মন্টাগ। বিটি মরতে চেয়েছিল। সে ওখানে স্রেফ দাঁড়িয়েছিল, নিজেকে রক্ষার কোনো চেষ্টাই করেনি। ঠাট্টা তামাশা করছিল, ভাবছিল মন্টাগ। আর এ ভাবনাটাই তার কান্না থামিয়ে দিল। কি অদ্ভুত! তোমার রক্ষার এমনই খায়েশ হয়েছিল যে একজন সশস্ত্র লোককে তুমি তোমার দিকে হেঁটে আসতে দিয়েছ, তাকে বাধা না দিয়ে এবং বাঁচিয়ে রেখে। তারপর তুমি লোকজনকে উদ্দেশ্য করে চেঁচামেচি করেছ, তাদেরকে নিয়ে মজা করেছ। তারা তোমার বিদ্রূপ শুনে সহ্যের সীমা অতিক্রম না করা পর্যন্ত তুমি এমনটি করে গেছ। এবং তারপর দূর থেকে ভেসে এলো ছুটন্ত পদশব্দ। মন্টাগ উঠে বসল। এখান থেকে বেরিয়ে পড়ো, চলো, ওঠো, উঠে পড়ো। তুমি স্রেফ এভাবে বসে থাকতে পারো না। কিন্তু ও এখনও কাঁদছিল। কান্নাটা তার শেষ হওয়া দরকার। কান্নাটা থেমে যাচ্ছে। মন্টাগ কাউকে হত্যা করতে চাইনি, বিটিকেও নয়। তার গায়ের মাংস, শরীর যেন খামচে ধরল, সংকুচিত হয়ে এলো, যেন এসিডে চোবানো হয়েছে। গলা দিয়ে গো গো আওয়াজ বেরিয়ে এলো মন্টাগের। বিটিকে দেখতে পাচ্ছে সে, চলন্ত একটা মশাল, নড়াচড়া করছে না। ঘাসের ওপর শুয়ে এখন মোচড় খাচ্ছে শরীর। আঙুলের গাঁট কামড়ে ধরল মন্টাগ। আমি দুঃখিত, আমি দুঃখিত। ও গড, আই অ্যাম সরি। গলির শেষ মাথায় এবার চলে এলো ছুটন্ত পদশব্দ। উঠে পড়ো, নিজেকে আদেশ করল মন্টাগ। ড্যাম ইট, গেট আপ। নিজের আহত পাকে হুকুম দিল সে। খাড়া হলো, হাঁটুতে যেন পেরেক ব্যথা হয়েছে, এমন ব্যথা। 50 হাত রাস্তা সে এক পায়ে ভর দিয়ে লাফাতে লাফাতে পার হলো।
প্রতিটি লাফে ধারালো সুইয়ের খোঁচা খেল সে আহত পায়ে। মুখ হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে মন্টাগ, হাতে বইগুলো। ফেবারের কথা ভাবছিল মন্টাগ। ফেবার ওই আলকাতরার ধোঁয়া ওঠা পিণ্ডের মধ্যে পড়ে আছে, যার কোনো নাম নেই, পরিচয় নেই। মন্টাগ ফেবারকেও এক অর্থে পুড়িয়ে দিয়েছে। ফেবার মারা গেছেন, এই ভাবনাটা কেন মনে এলো ভেবে খুব মর্মাহত হলো মন্টাগ। ফেবার বলেছিলেন, ওদেরকে তোমার পুড়িয়ে মারতে হবে, নতুবা ওরা তোমাকে পুড়িয়ে মারবে। নিজের একটা পকেট সার্চ করলো মন্টাগ। টাকাগুলো আছে। আরেকটা পকেটে একটা শিশেল পেয়ে গেল সে। তাতে শুনতে পেল বলা হচ্ছে, পুলিশ অ্যালার্ট, সন্ধান চাই। শহরে একজন পলাতক রয়েছে। সে রাষ্ট্রবিরুদ্ধ হত্যা এবং অপরাধ করেছে। নাম গাই মন্টাগ, পেশা ফায়ারম্যান। তাকে সর্বশেষ দেখা গেছে। আর শুনবার প্রয়োজন অনুভব করল না মন্টাগ। দিল ছুট। গলিপথে দৌড়াতে দৌড়াতে 6টা ব্লক পার হলো। গলি শেষ হবার পরে ওর সামনে উদ্ভাসিত হলো 10 লেনের সমান বিশাল এক খালি বুলেভার্ড, যেন বরফে জমাট বাঁধা একটা নদী। অনেক বড়, অনেক উন্মুক্ত। এ যেন দৃশ্যপট ছাড়া এক প্রকাণ্ড মঞ্চ। তাকে দৌড়াতে আমন্ত্রণ জানাচ্ছে। কানের মধ্যে গুঞ্জন তুলল শিশেল। পলায়ন পর এক লোককে খোঁজো, ছুটন্ত এক লোকের সন্ধান করো, একাকী মানুষ, মানুষের খোঁজ করো। সে পায়ে হেঁটে যাচ্ছে। খোঁজো। ছায়ের আড়ালে দাঁড়ালো মন্টাগ। তার ঠিক সামনে একটি গ্যাস স্টেশন। ওখানে পার্সেলিনের মতো প্রকাণ্ড বরফখণ্ড চকচক করছে। দুটো বিটল কার দেখা যাচ্ছে গ্যাস নিতে এসেছে। এই প্রকাণ্ড বুলেভার্ডে যদি ওকে হাঁটতে হয়, গা হাত পা আগে পরিষ্কার করে নিতে হবে। হাত মুখ ধুয়ে চুলটুল আঁচড়ে সে যদি রওনা হতে পারে, তাহলে সেটা তার জন্য সুবিধাই হবে। কিন্তু যাবে কোথায়? হ্যাঁ, মনে মনে বলল মন্টাগ। আমি যাচ্ছি কোথায়? কোথাও না। ওর কোথাও যাওয়ার জায়গা নেই। ওর সত্যিকারের কোনো বন্ধু নেই, শুধু ফেবার ছাড়া। মন্টাগ বুঝতে পারল সে আসলে মনের অজান্তে ফেবারের বাড়ির দিকেই ছুটছে। কিন্তু ফেবার ওকে লুকিয়ে রাখতে পারবেন এবং সেই চেষ্টা হবে আত্মহত্যার নামান্তর। কিন্তু ফেবারের সঙ্গে তার দেখা করতেই হবে। সে এটুকু জানতে চায়, ফেবারের মতো একজন মানুষ এখনো অন্তত পৃথিবীতে আছে। সে মানুষটিকে জীবিত দেখতে চায়, তাকে পুড়ে মারা লাশ হিসাবে দেখতে চায় না। ফেবারের কাছে কিছু টাকা পয়সাও নিশ্চয়ই আছে। মন্টাগ হয়তো গ্রামাঞ্চলে চলে যাবে, বাস করবে নদীর তীরে কিংবা রাজপথের ধারে, অথবা মাঠে কিংবা পাহাড়ে। হঠাৎ শোঁ শোঁ শব্দ হতে আকাশের দিকে মুখ তুলে তাকালো মন্টাগ। পুলিশের হেলিকপ্টার উড়ে আসছে। সংখ্যায় কমপক্ষে ডজন 2। মাটিতে নেমে এলো তারা একে একে। রাস্তার এখানে সেখানে অবতরণ করলো। বিটল কারগুলো দেখলো তারা বুলেভার্ডে তীক্ষ্ণ শব্দে চিৎকার করলো। তারপর আবার অকস্মাৎ লাফ দিয়ে উঠে পড়ল আকাশে। অব্যাহত রাখলো তাদের সার্চ অভিযান। গ্যাস স্টেশনে অ্যাটেন্ডেন্ট ব্যস্ত তার খদ্দেরকে নিয়ে। গ্যাস স্টেশনের পেছন দিক থেকে বেরিয়ে এলো মন্টাগ, ঢুকলো পুরুষদের ওয়াশরুমে। অ্যালুমিনিয়ামের দেয়ালের ওপাশ থেকে শুনতে পেল রেডিওতে একটি কণ্ঠ বলছে, যুদ্ধ ঘোষণা করা হয়েছে, বাইরে গ্যাস দেয়া হচ্ছে। বিটল গাড়িতে বসা মানুষজন কথা বলছে। অ্যাটেন্ডেন্টরা বলছে ইঞ্জিন, গ্যাস আর কে কার কাছ থেকে টাকা ধার নিয়েছে বা ধার শোধ করেছে সেসব নিয়ে। রেডিওতে শোনা এইমাত্র খবরটার শখ অনুভব করার চেষ্টা করছে মন্টাগ, কিন্তু কোনো অনুভূতি হচ্ছে না ওর। সে হাত মুখ ধুয়ে তোয়ালে দিয়ে মুছে নিল। তারপর বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। পেছনে সাবধানে দরজাটা বন্ধ করে দিল। হেঁটে গেল অন্ধকারে শূন্য বুলেভার্ডের একপাশে এসে দাঁড়ালো। বুলেভার্ড জনশূন্য এবং পরিষ্কার। 3 ব্লক দূরে সে কতগুলো হেডলাইট জ্বলতে দেখল। গভীর দম নিল মন্টাগ। বুকের ভেতরটা দারুণ জ্বালা করে উঠল। ছোটাছুটির কারণে মুখের ভেতরটা শুকিয়ে আছে। গলাটার কাছে কেমন লোহার মতো স্বাদ। পায়ে যেন জংধরা ইস্পাত লেগে আছে। ওখানে ওই আলোগুলো কিসের? মন্টাগ জনশূন্য এভিনিউতে হাঁটা দিল। তবে রাস্তা একেবারে ফাঁকা থাকবে তার নিশ্চয়তা নেই। যে কোনো মুহূর্তে কোনো গাড়ি হাজির হয়ে যেতে পারে, স্যাঁত করে চলে যেতে পারে শরীরের পাশ দিয়ে। কতবার পা ফেলছে গুনছিল মন্টাগ। গোনা বাদ দিল। সে ডানে বামে কোথাও তাকাচ্ছে না। মাথার ওপরের বাতিগুলো দুপুরে সূর্যের মতো উজ্জ্বল এবং উষ্ণ। ডানে 2 ব্লক দূরে একটা গাড়ির শব্দ শুনতে পেল মন্টাগ। ওটার হেডলাইটগুলো সামনে পেছনে হঠাৎ ঝাঁকি খেল এবং দেখে ফেলল ওকে। চলতে থাকো। মন্টাগ হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছিল। শক্ত করে চেপে ধরল বইগুলো। প্রস্তরবৎ না হওয়ার চেষ্টা করল। নিজের অজান্তেই কয়েক কদম দ্রুত এগিয়ে গেল সে। তারপর জোরে জোরে নিজের সঙ্গে কথা বলতে লাগলো এবং হাঁটতে থাকলো। সে এখন রাস্তার মাঝামাঝি চলে এসেছে। তবে বিটলের ইঞ্জিন গতি বৃদ্ধি করায় সজোরে গর্জন ছাড়ল। নিশ্চয় পুলিশ। ওরা আমাকে দেখে ফেলেছে। এখন চলার গতি মন্থর করো। মন্থর এবং চুপচাপ হাঁটতে থাকো। ঘুরো না, তাকিও না। ভয় পেয়েছো তা বুঝতে দিও না। হাঁটতে থাকো, শুধু হাঁটতে থাকো। বিটল গাড়িটি ছুটে আসছে। গর্জন ছাড়ল বিটল, গতি বাড়াচ্ছে। গোঙাচ্ছে বিটল, বজ্রপাতের মতো শব্দ করছে।
কোনো অদৃশ্য রাইফেল থেকে যেন ওটাকে ছুড়ে দেয়া হয়েছে। এখন ঘন্টায় ওটার গতি ১২০ মাইল। মন্টাক দাঁতে দাঁত ঘষল। ছুটে আসা হেডলাইটের আলোর উত্তাপ যেন মন্টাকের গাল পুড়িয়ে দিল। দুর্বল করে তুলল চোখের পাতা। সারা শরীরে ঘামের বন্যা ছুটিয়ে দিল। বোকার মতো পা টেনে টেনে হাঁটছে মন্টাক এবং কথা বলছে নিজের সঙ্গে। তারপর সে ছুট দিল। যত দ্রুত সম্ভব জোরে সে দৌড়াতে লাগল। গড, গড! একটা বই হাত থেকে ফেলে দিল সে। তার গতি মন্থর হলো। ঘুরল সে বইটি তোলার জন্য। পরেক্ষণে সিদ্ধান্ত বদলে ফেলে ছুটতে লাগল। চিৎকার করছে মন্টাক। ওদিকে বিটল শাঁ শাঁ করে ছুটে আসছে তার ছুটন্ত খাদ্যের দিকে। ২০০ ফুট, ১০০ ফুট দূরে, ৯০, ৮০, ৭০ হাঁপাচ্ছে মন্টাক। শরীরের দুপাশে ল্যাগব্যাক করে ঝুলছে হাত। পা একবার ওপরে উঠছে, আবার নেমে যাচ্ছে নিচে। কাছে চলে আসছে গাড়ি। আরও কাছে চলে এলো। ওর নাম ধরে ডাকছে। তীব্র আলোয় ওর চোখ ঝলসে যাচ্ছে। গাড়িটিকে তখন একটা জ্বলন্ত মশাল ছাড়া আর কিছুই মনে হচ্ছে না মন্টাগের। ওটা প্রায় ওর গায়ের ওপর উঠে এলো। হুমড়ি খেয়ে রাস্তায় পড়ে গেল মন্টাগ। আমি শেষ, সবকিছু খতম। তবে ও পড়ে যাওয়ার পূর্ব মুহূর্তে তীক্ষ্ণ গতিতে ছুটতে থাকা বিটন শাঁ করে পাশ কাটিয়ে চলে গেল। চলে গেছে। মন্টাগ উপর হয়ে পড়ে রইল। একটু পরে মাথা তুলল। তাহলে ওটা পুলিশের গাড়ি ছিল না, ভাবল সে। তাকালো বুলেভার্ডে। দেখতে পেল কতগুলো বাচ্চা, ১২ থেকে ১৬ বছর বয়স হবে সব কটার। তারা হাসছে, শীষ দিচ্ছে, মজা করছে। তারা অদ্ভুত একটা দৃশ্য দেখছে। একজন পূর্ণবয়স্ক মানুষ রাস্তায় পড়ে গেছে। তবে ওরা জানে না এসি পলাতক গাই মন্টাক। তারা বলল, চলো ওকে ধরি। ওরা আমাকে ধরতে পারলে মেরে ফেলবে, ভাবল মন্টাক। সে হাঁচড়ে পাঁচড়ে উঠে বসল। তারপর দূর প্রান্তের ফুটপাতের দিকে ছুটল। হাত থেকে ছিটকে পড়া বইগুলো আবার বগল দাবা করেছে। ছুটতে ছুটতে ভাবল মন্টাক, এরা কি ক্ল্যারিসকে হত্যা করেছে? তার ইচ্ছে করল ওদের পেছন ধাওয়া করে। তার চোখ অশ্রুসজল হয়ে উঠল। বুলেভার্ডের ৪ ব্লক দূরে বিটল গাড়িটি তার গতি কমালো। পাঁই করে ঘুরল। এখন রাস্তার রং সাইড দিয়ে হাঁ হাঁ করে ছুটে আসছে ওর দিকে। কিন্তু মন্টাক আর রাস্তায় নেই। সে ইতিমধ্যে অন্ধকার গলির ছায়ায় আড়ালে চলে গেছে। অন্ধকারে দাঁড়িয়ে সে কাঁপতে লাগল। পেছন ফিরে দেখে বিটলটা এভিনিউর মাঝখানে চলে এসেছে। ওটা যেন হাসছে। তারপর চলে গেল। অন্ধকারে পা বাড়াল মন্টাক। রাতের আকাশে হেলিকপ্টার দেখতে পেল সে, সাদা তুষারের মতো খসে খসে পড়ছে। বাড়িটি নীরব। পেছন দিক থেকে আবির্ভূত হলো মন্টাক। বাগানের ভেতর থেকে হামাগুড়ি দিয়ে এলো। স্ক্রিন ডোর ধরে ঠেলা দিল। খোলা। ভেতরে ঢুকলো। কান খাড়া করে রেখেছে, কিছু শোনা যায় কিনা। মিসেস ব্ল্যাক, আপনি কি ওখানে ঘুমাচ্ছেন? ভাবছে মন্টাক। কথাটা ঠিক না, কিন্তু আপনার স্বামী এ কাজটা অন্যের সঙ্গে করেছে এবং এই নিয়ে তার ভেতরে বিস্ময় কিংবা দুশ্চিন্তার বালাই নেই। আর যেহেতু আপনি একজন ফায়ারম্যানের স্ত্রী, এটা আপনার বাড়ি এবং আপনার পালা। আপনার স্বামী যেসব বাড়ি পুড়িয়েছে এবং কোনো চিন্তাভাবনা ছাড়াই যেসব মানুষকে মেরেছে, তার শাস্তি আপনাদেরকেই পেতে হবে। তবে বাড়িটি কোনো জবাব দিল না। মন্টাগ বইগুলো কিচেনে লুকিয়ে রাখল। তারপর বাড়ি থেকে বেরিয়ে আবার গলিতে ঢুকল। তাকালো পেছন দিকে। বাড়িটি এখনো অন্ধকার এবং চুপচাপ, যেন ঘুমাচ্ছে। শহরে ফেরার পথে আকাশে ছেঁড়া কাগজের টুকরোর মতো উড়ে বেড়াচ্ছিল হেলিকপ্টার। মন্টাগ একটি দোকানের বাইরের ফোন বুথে ঢুকে অ্যালার্মে ফোন করল। তারপর সে শীতল রাত্রির মধ্যে দাঁড়িয়ে রইল। অপেক্ষা করছে। দূর থেকে ভেসে এলো ফায়ার সাইরেনের আওয়াজ। সালামান্ডার গাড়িগুলো একের পর এক আসতে শুরু করল মিস্টার ব্ল্যাকের বাড়ি পুড়িয়ে দিতে। মিস্টার ব্ল্যাক যখন ব্যস্ত কাজে আর ভাবছেন তার স্ত্রী মিসেস ব্ল্যাক ভোরের বাতাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপতে দেখছেন, তার বাড়ির ছাদ হুড়মুড় করে ভেঙে পড়ল আগুনের মধ্যে। আসলে তখনও মিসেস ব্ল্যাক বাড়ির মধ্যে পড়ে পড়ে ঘুমাচ্ছে। গুড নাইট মিসেস ব্ল্যাক, মনে মনে বলল মন্টাগ। ফেবার। আরেকটি হালকা শব্দ। একটি ফিসফিস এবং দীর্ঘক্ষণ অপেক্ষা। তারপর মিনিটখানেক বাদে ফেবারের ছোট্ট বাড়িতে ছোট্ট একটি আলো জ্বলে উঠল। একটু বিরতির পরে খুলে গেল খিড়কির দুয়ার। অর্ধেক আলোয় একে অন্যের দিকে তাকিয়ে রইলেন ফেবার এবং মন্টাগ। যেন একজন অপরজনের উপস্থিতি দেখেও বিশ্বাস করতে পারছেন না। তারপর নড়ে উঠলেন ফেবার। হাত বাড়িয়ে খামচে ধরলেন মন্টাগের হাত। টেনে নিয়ে গেলেন বাড়িতে। ওকে বসিয়ে দিলেন একটা চেয়ারে। সবশেষে ফিরে গেলেন দোরগোড়ায়। কান পেতে শুনবার চেষ্টা করলেন। ভোররাতের আলোয় দূর থেকে ভেসে এলো সাইরেনের আওয়াজ। ফেবার ঘরে ঢুকে বন্ধ করে দিলেন দরজা। মন্টাগ বলল, আমি বোকার মতো কতগুলো কাজ করে ফেলেছি। এখানে বেশিক্ষণ বসতে পারবো না। তবে কোথায় যাব তাও জানি না। বোকার মতো অন্তত ঠিক কাজটাই করেছ।
বললেন ফেবার। আমি ভেবেছিলাম তুমি মরে গেছো। তোমাকে যে অডিও ক্যাপসুলটি দিয়েছিলাম ওটা পুড়িয়ে ফেলা হয়েছে। ক্যাপ্টেনের সঙ্গে তোমার বাকবিতণ্ডা আমি শুনছিলাম। তারপর হঠাৎ করে আর কোনো সাড়া শব্দ নেই। আমি তো তোমার খোঁজে বেরিয়ে পড়ব ভাবছিলাম। ক্যাপ্টেন মারা গেছে। সে অডিও ক্যাপসুলটি দেখে ফেলেছিল। আপনার কথাও শুনে ফেলে। সে আপনার এখানে আসার মতলব করেছিল। আমি তাকে ফ্লেম থ্রোয়ার দিয়ে হত্যা করেছি। ফেবার কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন, কোনো কথা বললেন না। মাই গড, এটা কি করে ঘটল? বলল মন্টাগ। এই তো সেদিনও সবকিছু ঠিকঠাক ছিল, আর এখন দেখছি আমি ডুবে মরছি। একজন মানুষ কতবার মরতে গিয়েও বেঁচে ফিরতে পারে? আমি নিঃশ্বাস নিতে পারছি না। বিটি মারা গেছে। সে একসময় আমার বন্ধু ছিল। আর ওদিকে মিলি বাড়ি ছেড়ে চলে গেছে। আমি ভাবতাম সে আমার স্ত্রী, কিন্তু এখন আর তা ভাবি না। আমার বাড়িটা পুড়িয়ে ছাই করে দেয়া হয়েছে। আমার চাকরি নেই। এখন জীবন বাঁচাতে দৌড়ের ওপর আছি। আমি এখানে আসার পথে এক ফায়ারম্যানের বাড়িতে একটা বই লুকিয়ে রেখে এসেছি। গুড ক্রাইস্ট, 1 সপ্তাহের মধ্যে এত সব কাণ্ড করে ফেললাম। তোমার যা করণীয় ছিল তা তুমি করেছো। ইট ওয়াজ কামিং অন ফর এ লং টাইম। হ্যাঁ, আমি তা বিশ্বাস করি। এরকম কিছু একটা ঘটবে অনেকদিন ধরেই কেন জানি মনে হচ্ছিল আমার। একটা কাজ করার পরে আরেকটা কাজ করার তাগিদ অনুভব করছিলাম। কিন্তু এসব করে এখন আপনার বাসায় এসেছি আপনাকে যন্ত্রণা দিতে। আমার এখানে আসার কারণে আপনার জীবন সংশয়ও হতে পারে। ওরা আমার পিছু নিয়ে এখানে চলে আসতে পারে। বহুদিন পরে এই প্রথম মনে হচ্ছে আমি বেঁচে আছি, বললেন ফেবার। মনে হচ্ছে আমি এখন যে কাজটাই করছি যা বহু আগেই করা উচিত ছিল। অন্তত এই মুহূর্তে আমার ভেতরে আর ভয় কাজ করছে না। হয়তো অবশেষে সঠিক কাজটি করেছি বলেই এরকম মনে হচ্ছে। হয়তো হঠকারী কিছু কাজ আমি করে ফেলেছি এবং চাইনি তুমি আমাকে কাপুরুষ বলে ভাবো। প্রয়োজনে আমি কিছু সন্ত্রাসী কার্যকলাপ করব এবং ভয় পাব না। তোমার প্ল্যানটা কি? ছুটে পালানো? তুমি জানো যুদ্ধ শুরু হচ্ছে? শুনেছি। গড, ইজ ইট ফানি? বললেন বৃদ্ধ মানুষটি। ব্যাপারটা খুব দূরবর্তী মনে হচ্ছে, কারণ আমরা সবাই যে যার সমস্যা নিয়ে ব্যস্ত। আমি চিন্তা করার সময় পাইনি। মন্টাগ পকেট থেকে $100 বের করলো। আপনি টাকাগুলো রাখুন। আমি যাবার পরে খরচ করবেন। আপনার কাজে লাগলে খুশি হব। কিন্তু আমি হয়তো আজ দুপুরের মধ্যেই মারা যেতে পারি। টাকাটা ব্যবহার করবেন। মাথা ঝাঁকালেন ফেবার। সম্ভব হলে নদীর দিকে যাও, আর যদি পারো পুরনো রেলরোড লাইন ধরে গ্রামের দিকে চলে যাবে। যদিও আজকাল সবকিছুই বায়ুবাহিত হয়ে গেছে, তবে রেলগুলো এখনো আছে। শুনেছি গোটা দেশ জুড়ে ছড়িয়ে রয়েছে হোবো ক্যাম্প। ওরা বলে ভ্রাম্যমাণ ক্যাম্প। তুমি যদি অনেক দূর পর্যন্ত যেতে পারো এবং খোলা রাখতে পারো চোখ কান, লোকে বলে এখানে আর লস অ্যাঞ্জেলেসের মাঝখানে পুরনো হার্ভার্ড ডিগ্রিধারীদের নাকি কোনো অভাব নেই। তাদের বেশিরভাগই সরকারের ওয়ান্টেড তালিকায়, এবং শহরে তাদেরকে খুঁজে বেড়াচ্ছে পুলিশ। তবে আমার বিশ্বাস ওরা এখনও টিকে আছে। তবে সংখ্যায় তারা খুব বেশি নয়। বরং আমার ধারণা সরকার তাদেরকে তেমন বিপজ্জনকও মনে করে না যে চিহ্ন খুঁজে গোপনাস্তারা বের করে ফেলবে। তুমি ওদের সঙ্গে সখ্য গড়ে তুলতে পারো এবং সেন্ট লুইসে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি আজ সকাল 5টার বাসে চলে যাচ্ছি ওখানকার একজন অবসরপ্রাপ্ত চিত্রকরের সঙ্গে দেখা করতে। অবশেষে আমি একা একা বেরিয়ে আসছি। তোমার এই টাকাটা ভালো কাজে ব্যয় করা হবে। ধন্যবাদ, এবং ঈশ্বর তোমার মঙ্গল করুন। তুমি কি কিছুক্ষণ ঘুমিয়ে নেবে? তার চেয়ে পলায়নই মঙ্গল। লেটস চেক। মনটাকে নিয়ে তিনি দ্রুত বেডরুমে ঢুকলেন এবং একটি ছবির ফ্রেম একপাশে সরিয়ে রাখতেই পোস্টকার্ড সাইজের একটি টিভি স্ক্রিন বেরিয়ে পড়ল। আমি সবসময় খুব ছোট ছোট জিনিস চেয়েছি। চেয়েছি এমন কিছু জিনিস তৈরি করতে যা হাতের তালুতে পুরে হাঁটাহাঁটি করতে পারবো। এটা তেমনই একটা জিনিস। টিভি পর্দায় তিনি আঙুল দিয়ে টোকা মারলেন। মন্টাগ, বলে উঠল টিভি সেট। আলোকিত হয়ে উঠল মন্টাগ। একটি কণ্ঠ নামের বানান করল। গাই মন্টাগ। আরেকটি জেলা থেকে নতুন আরেকটি মেকানিক্যাল হাউন্ড নিয়ে আসা হয়েছে। মন্টাগ এবং ফেবার পরস্পর দৃষ্টি বিনিময় করল। মেকানিক্যাল হাউন্ড কখনো ব্যর্থ হয় না। মানুষ খুঁজে বের করার কাজে ব্যবহারের পর থেকে এর কোনো ব্যর্থতা নেই। আজ রাত্রে এই নেটওয়ার্কটি খুব গর্ব অনুভব করবে এই ভেবে যে ক্যামেরা হেলিকপ্টার দিয়ে টার্গেট খুঁজতে বের হওয়া হাউন্ডের প্রতিটি গতিবিধি তারা ক্যামেরা হেলিকপ্টারের সাহায্যে অনুসরণ করতে পারবে। ফেবার 2টি গ্লাসে হুইস্কি ঢাললেন। আমাদের এটা দরকার হবে। টিভিতে মেকানিক্যাল হাউন্ড সম্পর্কে ভয়ঙ্কর সব তথ্য দেওয়া হচ্ছে। ওসব শুনে ফ্যাকাশে হয়ে গেল ফেবারের মুখ। তিনি বাড়ির সব জায়গায় চোখ বোলাচ্ছেন। মন্টাগ তার ভয়টা বুঝতে পারল, কারণ মেকানিক্যাল হাউন্ড ওর গায়ের গন্ধ শুকে এখানে চলে আসতে পারে। ওর আশঙ্কা সত্যি প্রমাণ করতেই যেন ক্ষুধে টিভি স্ক্রিনটি বলে উঠল, মেকানিক্যাল হাউন্ড এখন হেলিকপ্টারের সাহায্যে জ্বলন্ত বাড়িটির সামনে অবতরণ করছে। ক্ষুদে পর্দায় ফুটল আগুনে ভরা বাড়িটির ছবি। একটা ভৌতিক ফুলের অবয়ব নিয়ে আকাশ ফুরে বেরিয়ে এলো একটি হেলিকপ্টার। মন্ত্রমুগ্ধের মতো দৃশ্যটির দিকে তাকিয়ে রইল মন্টাগ।
ওরা আমাকে খুঁজে পাবার জন্য এত কিছু করছে। ভাবল, গন্ধ শুকে শুকে ইলেকট্রিক হাউন্ডটা নিশ্চয়ই এদিকে চলে আসবে। ওই যে ফিসফিস করলেন ফেবার। একটি হেলিকপ্টার থেকে কি যেন একটি লাফিয়ে পড়ল শূন্যে। ওটা যন্ত্র নয়, নয় জন্তু, নয় মৃত, নয় জ্যান্ত। ওটার গা থেকে ম্লান সবুজ একটা আভা বেরোচ্ছে। ওটা মনটাকে ধ্বংসপ্রাপ্ত বাড়ির সামনে এসে দাঁড়ালো। মনটাকে ব্যবহার করা ফ্লেম থ্রোয়ারটা হাউন্ডের নাকের নিচে ধরা হলো। গন্ধ শুকলো প্রকাণ্ড ধাতব কুকুর গড়গড় করে উঠল। মনটা ডানে বামে মাথা নেড়ে চেয়ার ছেড়ে সিধে হলো। এক ঢোকে গিলে ফেলল গ্লাসের বাকি পানীয়টুকু। সময় হয়েছে। আমি এসবের জন্য দুঃখিত। কিসের জন্য তুমি দুঃখিত? আমার জন্য? আমার বাড়ির জন্য? এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। ঈশ্বরের দোহাই, তুমি পালাও। আমি হয়তো এখানে ওদেরকে কিছু দেরি করিয়ে দিতে পারবো। দাঁড়ান দাঁড়ান, আপনার অস্তিত্ব প্রকাশ করার কোনো মানে নেই, লাভও নেই। আমি চলে যাওয়ার পরে এই বিছানার চাদরটি পুড়িয়ে ফেলবেন, কারণ আমি এটি স্পর্শ করেছি। লিভিং রুমের চেয়ারটাও পুড়িয়ে ফেলবেন। অ্যালকোহল দিয়ে মুছবেন ফার্নিচার, মুছবেন ডোরনব। ওখানে আমার হাতের ঘামের গন্ধ লেগে আছে। সবগুলো ঘরের এয়ার কন্ডিশনার ফুল স্পিডে চালু করবেন। আর যদি বাড়িতে থাকে তাহলে স্প্রে করে দেবেন পোকা মারার ওষুধ। তারপর বাগানে ঝাঁঝরি দিয়ে পানি ছিটাবেন, ধুয়ে ফেলবেন ফুটপাত। ভাগ্য সহায়তা করলে এখানে ওরা আমার কোনো ট্রেইল খুঁজে পাবে না। ফেবার তার হাতে নাড়া দিল। আচ্ছা, করব, গুড লাক। আমরা দুজনেই যদি সুস্থ থাকি আগামী সপ্তাহে আবার একসাথে মিলিত হব, সেই লুইসের জেনারেল ডেলিভারিতে। দুঃখিত, এবারে তোমাকে কোনো ইয়ারফোন দিতে পারবো না। তাহলে দুজনের জন্যই ভালো হতো, কিন্তু আমার কাছে যন্ত্রের সংখ্যা নিতান্তই সীমিত। আমি তো কোনোদিন কল্পনাও করিনি এসব একদিন কাজে লাগবে। আমি কি বোকা! আমার কাছে আর কোনো সবুজ বুলেট নেই যা তোমার কানে লাগিয়ে দিতে পারি। এখন যাও। আরেকটা কথা, একটা সুটকেস নিয়ে আসুন। ওতে আপনার সবচেয়ে নোংরা কাপড় চোপড় ভরে ফেলো। একটা পুরনো স্যুট, যত নোংরা হবে ততই ভালো। একটা শার্ট, একজোড়া পুরনো জুতো এবং মোজা। ফেবার চলে গেলেন। ফিরে এলেন একটু বাদেই। ওরা কার্ডবোর্ডের কিট ব্যাগটি টেপ দিয়ে বন্ধ করল। মন্টাক ব্যাগটির গায়ে হুইস্কি ঢেলে দিল। আমি চাই না হাউন্ড একসঙ্গে দুটো গন্ধ পাক। আমি কি এই হুইস্কির বোতলটি সঙ্গে নিয়ে যেতে পারি? এটা পরে কাজে লাগবে। ওরা হ্যান্ডশেক করলো। দরজার দিকে পা বাড়ানোর সময় আবার তাকালো টিভি পর্দায়। হাউন্ডটি রওনা হয়ে গেছে। তাকে নিঃশব্দে অনুসরণ করছে হেলিকপ্টার ক্যামেরা। প্রথম গলি ধরে এগিয়ে আসছে হাউন্ড। বিদায়। খিড়কির দুয়ার দিয়ে লঘুপদে বেরিয়ে এলো মন্টার। তারপর কিডব্যাগটি হাতে নিয়ে ছুটল। পেছনে শুনতে পেল ফেবার ঝাঁঝরি দিয়ে বাগানে পানি ছিটাচ্ছে, ভিজিয়ে দিচ্ছেন ফুটপাত। পানি গড়িয়ে যাচ্ছে গলির দিকে। পানির ফোঁটা ছিটকে এসে লাগলো মন্টাগের মুখে। শুনতে পেল যেন বুড়ো মানুষটি ওকে পেছন থেকে হেঁকে বলছে, বিদায়। তবে সত্যিই শুনতে পেয়েছ কিনা নিশ্চিত নয় ও। ও বাড়ি থেকে বেরিয়ে খুব জোরে দৌড়াতে লাগলো নদী অভিমুখে। পালাচ্ছে মন্টাগ। শরতের শুকনো এবং দ্রুতগতির বাতাসের মতো হাউন্ডের উপস্থিতি টের পাচ্ছে ও। যে বাতাসে ঘাসে দোল খায় না, খুলে যায় না জানালা, কিংবা সাদা ফুটপাতের পাতাগুলো আন্দোলিত হয় না। হাউন্ডটির পা যেন পৃথিবীকে স্পর্শ করছে না। ওটা সঙ্গী করে নিয়ে আসছে নীরবতা। ফলে নৈঃশব্দের চাপটা আপনি পরিষ্কার অনুভব করতে পারবেন। আর চাপটা বৃদ্ধি পাচ্ছে টের পেতেই ছুটে পালাচ্ছে মনটাগ। দম নেয়ার জন্য থামল ও। নদীর দিকে যাচ্ছে। স্বপ্নালোকিত বাড়ির জানালায় উকি দিল মনটাগ। লোকে পার্লার ওয়ালে শো দেখছে। দেয়ালে মেকানিক্যাল হাউন্ডটি দেখা যাচ্ছে। ওটার নিঃশ্বাসে বেরিয়ে আসছে নিয়ন বাষ্প। ওটাকে এই দেখাচ্ছে, আবার পর মুহূর্তে অদৃশ্য হয়ে যাচ্ছে। ওটাকে দেখা গেল অ্যালম টেরাসে। লিঙ্কন ও পার্ক ছাড়িয়ে এবারে গলি ধরে ছুটছে ফেবারের বাড়ি অভিমুখে। বাড়িটি পার হয়ে যায়। মনে মনে বলল মন্টাগ, থামিস না, চলে যা, মোর নিস নে। পার্লার ওয়ালে ফেবারের বাড়িটি দেখছে মন্টাগ। বাগানে ঝাঁঝরি দিয়ে পানি ছিটকে উঠছে রাতের বাতাসে। হাউন্ডটি দাঁড়িয়ে পড়ল, কাঁপছে। না। জানালার গোবরাট চেপে ধরল মন্টাগ। এদিকে আয়, এখানে। ধাতব করে দাঁতের ফাঁক দিয়ে ধারালো সুইটা বারবার বেরোতে লাগলো, আবার মুখের মধ্যে ঢুকতে থাকলো। মন্টাক নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল। মেকানিক্যাল হাউন্ড ঘুরল। ফেবারের বাড়ির সামনে থেকে সরে গিয়ে আবার গলিপথে ঢুকলো। আকাশে তাকালো মন্টাগ। হেলিকপ্টারগুলো ক্রমে এগিয়ে আসছে, যেন অনেকগুলো পোকা একটি নির্দিষ্ট আলোকরেখার দিকে উড়ে যাচ্ছে দল বেঁধে। মন্টাগ আবার নিজেকে মনে করিয়ে দিল, সে যে নদীর দিকে ছুটে পালাচ্ছে তা কোনো কাল্পনিক এপিসোড নয়, যা লোকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবে। এ তার নিজের দাবা খেলা, যা প্রতিটি পদক্ষেপে সে নিজেই প্রত্যক্ষদর্শী। বাড়ির জানালার পাশ থেকে সরে এলো মন্টাগ। আবার শুরু করলো দৌড়। সে ছুটতে ছুটতে শিশেল লাগিয়ে দিল কানে। অ্যালম টেরাসের সর্বস্তরের জনগণকে পুলিশ এই বলে পরামর্শ দিচ্ছে যে প্রতিটি রাস্তার প্রতিটি বাড়ির মানুষ সামনের অথবা পেছনের দরজা খোলা রাখবেন, অথবা জানালা দিয়ে তাকিয়ে থাকবেন বাইরে। সবাই যদি পরের মিনিট থেকে বাইরে তাকিয়ে থাকেন তাহলে পলাতক আর পালিয়ে যেতে পারবে না। রেডি?
তাই তো, এই কাজটা তারা আগে করেনি কেন? কেন গত কয়েক বছর ধরে এ খেলাটাই তো খেলা হয়েছে নাকি? সবাই ওর খোঁজে তাকিয়ে থাকলে ওকে দেখতে পাবেই। কারণ শুধু একজন মানুষ রাতের নগরীতে একা ছুটছে। শুধু একজন মানুষ পায়ের উপর ভর করে দৌড়াচ্ছে। এখনই গণনা শুরু হবে। ১, ২। মন্টাক টের পেল। জেগে উঠল নগরী। ৩। মন্টাক অনুভব করল নগরীর হাজার হাজার দরজা খুলে গেল। জলদি, পা তোলো, পা ফেলো। ৪। মানুষজন তাদের হলওয়েতে নিশি পাওয়া লোকের মতো হাঁটছে। ৫। মন্টাক অনুভব করল লোকজন তাদের দরজার হাতলে হাত রেখেছে। নদীর গন্ধটা নাকে এসে লাগলো শীতল এবং বৃষ্টির মতো। মন্টাগের গলার ভেতরটা খুব জ্বলছে। দৌড়ের কারণে চোখ দিয়ে জল পড়ছিল। অশ্রু শুকিয়ে আছে চোখের কোণে। সে বিকট চিৎকার দিল, যেন এই চিৎকার তার গতি বৃদ্ধি করবে, তাকে ঠেলে নিয়ে যাবে বাকি ১০০ গজ পথ। ৬, ৭, ৮। ৫,০০০ দরজার হাতল ধরে টান মারা হলো। ৯। শেষ সারির বাড়িগুলোর পাশ কাটাচ্ছে মন্টাক। খাড়া একটা ঢালে এসে পড়েছে সে। ঢালটা গিয়ে মিশেছে নিরেট চলন্ত আধারে। ১০। খুলে গেল দরজাগুলো। মন্টাক কল্পনায় দেখতে পেল সহস্র মুখ তাদের উঠোনে উকি দিচ্ছে। উকি মারছে গলিতে। আকাশে সহস্র মুখ, যেগুলো পর্দার আড়ালে আড়াল করা। বিবর্ণ, ভীত সন্ত্রস্ত মুখ। বৈদ্যুতিক গুহা থেকে উকি মারা ধূসর জন্তুর মতো মুখ। ধূসর বর্ণহীন চোখের মুখ, ধূসর জিভ এবং অসার মুখের মাংস ভেদ করা ধূসর চিন্তাগুলো তাকিয়ে আছে। কিন্তু ততক্ষণে নদীতে নেমে পড়েছে মন্টাক। নদীটির বাস্তবিকই অস্তিত্ব রয়েছে পরীক্ষা করতে সে স্পর্শ করল জল। তারপর জামাকাপড় খুলে ফেলল মন্টাক। গায়ে, হাতে পায়ে এবং মাথায় তরল পদার্থটি ছিটাতে লাগলো। ওটা সে পান করল। খানিকটা জল নাকেও ঢোকালো। তারপর ফেবারে পুরোনো কাপড় আর জুতো পরে নিল মন্টাক। নিজের জামাকাপড়গুলো ছুঁড়ে ফেলল নদীতে। দেখল ওগুলো স্রোতের টানে ভেসে যাচ্ছে। তারপর সুটকেসটা শক্ত মুঠিতে চেপে ধরে নদীতে নেমে পড়ল মন্টাক। হাঁটতে হাঁটতে গভীরে নামল। তারপর আর যখন তল পেল না, ভাসিয়ে দিল নিজেকে নদীর অন্ধকার স্রোতে। ভাটির ৩০০ গজ দূরে যখন মন্টাক ওই সময় নদীর তীরে এসে হাজির হলো হাউন্ড। মাথার ওপর হেলিকপ্টারের মস্ত ব্লেডগুলো সগর্জনে ঘুরে চলছে। আলোর বন্যা বয়ে গেল নদীর ওপর, যেন মেঘ কেটে বেরিয়ে এসেছে সূর্য। জলের নিচে ডুব দিল মন্টাক। নদীর স্রোত ওকে টেনে নিয়ে যাচ্ছে দূরে, অন্ধকারে। তারপর আলোগুলো নদীর ওপর থেকে ফিরে গেল জমিনে। হঠাৎ গতি বদলে শহর অভিমুখে উড়াল দিল হেলিকপ্টারগুলো, যেন আরেকটা ট্রেল খুঁজে পেয়েছে তারা। চলে গেল ওরা, চলে গেল হাউন্ডও। এখন শুধু আছে নদী, আর তার মাঝখানে শান্তি নিয়ে ভাসমান মন্টাক। শহর, আলো এবং ধাওয়া থেকে দূরে সরে যাচ্ছে সে। দূরে সরে যাচ্ছে সব কিছু থেকে। মন্টাকের মনে হচ্ছে সে যেন মস্ত একটি মঞ্চ আর অনেকগুলো অভিনেতাকে রেখে চলে এসেছে। মনে হচ্ছে সে একটি প্রেতচক্র আর কতগুলো ভূতকে ছেড়ে চলে এসেছে। একটি ভীতিকর অবাস্তবতা থেকে সে একটি বাস্তবতার মাঝে প্রবেশ করছে, যা অলীক তবে নতুন। ভেসে চলেছে মন্টাক। মাথার উপরে আকাশে লক্ষ লক্ষ তারা, যেন ওর উপর ঝাঁপিয়ে পড়ে ওকে শেষ করে দেবে। ও ভেসে চলেছে। হাতের চামড়ার পোটলাটা পানিতে ভিজে চুপচুপে ডুবে গেল জলে। নদীটি শান্ত, বয়ে চলেছে ধীর গতিতে। মন্টাক চলে যাচ্ছে সেই সব লোকজন থেকে দূরে, যারা সকালের নাস্তা হিসেবে খায় ছায়া, লাঞ্চে ভক্ষণ করে বাল্ব, আর সাপারে ধোঁয়া। নদীটি খুব পার্থিব, ওকে আদর করে ধরে আছে, তাকে অবশেষে বিশ্রামের স্বাদ পেতে দিচ্ছে। মন্টাক শুনতে পাচ্ছে তার হৃদস্পন্দনের গতি আস্তে আস্তে মন্থর হয়ে আসছে। সে দেখছে আকাশে অনেকটা নিচে নেমে এসেছে চাঁদ। চাঁদ আলো ছড়াচ্ছে। চাঁদ আলো পাচ্ছে কোত্থেকে? অবশ্যই সূর্যের কাছ থেকে। আর সূর্য আলো পাচ্ছে কোত্থেকে? সে নিজেই তার আগুনে আলোকিত। সূর্য আলো ছড়িয়ে চলেছে দিনের পর দিন, জ্বলছে আর জ্বলছে। সূর্য এবং সময়, সময় এবং সূর্য, জ্বলছে এবং পুড়ছে। সূর্য প্রতিদিন জ্বলে এবং সময়কে পোড়ায়। বৃত্তাকারে ঘুরছে পৃথিবী, নিজের অক্ষরেখায় আবর্তিত হচ্ছে, আর সময় পুড়িয়ে ফেলছে বছরগুলো এবং মানুষজন। কাজেই মন্টাক যদি কিছু পোড়ায় ফায়ারম্যানদের সঙ্গে এবং সূর্য পোড়াচ্ছে সময়কে, তার মানে সবকিছুই পড়ে যাচ্ছে। ওদের কাউকে এই পোড়ানোটা বন্ধ করতে হবে, থামাতে হবে। সূর্য তো আর বন্ধ করতে পারবে না। কাজেই এই দায়িত্ব নিতে হবে মন্টাক আর তার সহযোগী কয়েকজনকে, যাদের সঙ্গে কয়েক ঘন্টা আগেও সে কাজ করেছে। মন্টাকের পা বাড়ি খেল মাটিতে, স্পর্শ পেল নুড়ি পাথর এবং খসখসে বালুর। নদী তাকে তীরে পৌঁছে দিয়েছে। সে অন্ধকারের বিকট প্রাণীটার খোঁজে এদিক ওদিক তাকালো। ওটা হয়তো ঘাসের আড়ালে কিংবা জঙ্গলে ঘাপটি মেরে বসে আছে, তার জন্য অপেক্ষা করছে।
নদী থেকে উঠে আসতে মন চাইছে না মনটাকে। হাউন্ডটা নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে, হয়তো হঠাৎ করেই দেখা যাবে। গাছপালাগুলো প্রবলভাবে আন্দোলিত হতে শুরু করেছে হেলিকপ্টারের ব্লেডের বাতাসে। কিন্তু শুধু শরৎকালীন স্বাভাবিক বাতাস ছাড়া আর কোনো হাওয়া নেই। আর একটি নদীর মতো বয়ে চলেছে। হাউন্ডটাকে দেখা যাচ্ছে না কেন? নদীর তীরে ওরা কেন সার্চ করছে না? কান পাতল মনটার। কিছুই শোনা যাচ্ছে না। মিলির কথা মনে পড়ল ওর। ভাবছে মিলি এখন এখানে থাকলে কি করত? এত নীরবতা কি ও সহ্য করতে পারত? তুমি কি চিৎকার করে উঠতে, শাট আপ, শাট আপ? মিলির কথা মনে পড়তে মনটা খারাপ হয়ে গেল মনটাগের। মিলি এখানে নেই, হাউন্ডও এখানে নেই। শুধু দূরের মাঠ থেকে খড়ের শুকনো গন্ধ ভাসিয়ে নিয়ে আসছে বাতাস। মন্টাগের একটা খামার বাড়ির কথা মনে পড়ল। খুব ছোটবেলায় সে ওখানে একবার গিয়েছিল। সেই দুর্লভ মুহূর্তগুলোর একটি ছিল ওটি, যখন সে আবিষ্কার করেছিল অবাস্তবতার 7টি পর্দা কিংবা পার্লারের দেয়ালের ওপাশেও অনিন্দ্য সুন্দর কিছু আছে। সে দেখছিল মাঠে দাঁড়িয়ে ঘাস খাচ্ছিল গরু, শূকরের পাল বসে আছে দুপুরের রোদে উষ্ণ পুকুরে, পাহাড়ে একটি ভেড়ার পেছনে ঘেউ ঘেউ করে ছুটছিল একটি কুকুর। এখন খড়ের শুকনো গন্ধ, জলের প্রবাহ মনটাকে ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য ভাবাচ্ছে। সে ভাবছে কোলাহলপূর্ণ রাজপথ থেকে দূরে একটি নির্জন গোলাঘরে তাজা খড়ের ওপর শুয়ে সে ঘুমাবে। সে গোলাঘরটির অবস্থান একটি খামার বাড়ির পেছনে, যেখানে থাকবে একটি প্রাচীন বায়ুকল, যা ঘর ঘর শব্দ তুলে ক্রমাগত ঘুরতে থাকবে। সে সারা রাত গোলাঘরে খড়ের উপর শুয়ে থাকবে। কান পেতে শুনবে দূর থেকে ভেসে আসা জন্তু জানোয়ারের ডাক, পোকামাকড়ের ঐকতান, গাছের ডালের ফাঁকে বাতাসের ফিসফিস। মন্টাক ভাবছিল সে গোলাবাড়ির যে চিলেকোঠার ঘরে শুয়ে থাকবে, তার নিচে একটি শব্দ শুনবে, যেন কেউ হেঁটে বেড়াচ্ছে। সে উঠে বসবে আড়ষ্ট শরীর নিয়ে। শব্দটি ক্রমে চলে যাবে। সে আবার শুয়ে পড়বে এবং ঘরের জানালা দিয়ে তাকাবে। অনেক রাতে দেখবে খামার বাড়ির বাতিগুলো একে একে নিভে যাচ্ছে। তারপর দেখবে খুব সুন্দরী তরুণী একটি মেয়ে একটি জানালায় বসে আছে, চুলে বিনুনি করছে। আলো নেই বলে তাকে পরিষ্কার দেখা যাবে না, তবে তার মুখখানা মনে হবে সেই মেয়েটির মতো, যে এখন মন্টাগের কাছে অতীত। যে মেয়ে আবহাওয়ার খবর রাখত, যাকে জোনাকিরা কখনো পড়াতে পারেনি। যে মেয়েটি জানত ডেলডেলিয়ান ফুল চিবুকে ঘষে দিলে কি হয়। তারপর মেয়েটির জানালা থেকে চলে যাবে এবং আবার আবির্ভূত হবে। দোতলায় তার রূপালী সাদা রঙের ঘর। সকালবেলায় মন্টাগের আর নিদ্রার প্রয়োজন হবে না। সে ঘর থেকে নেমে আসবে নিচে, বেরুবে ভোগের নরম গোলাপি আলোয়। তারপর সে খেতে চাইবে এক গ্লাস টাটকা দুধ, খান কয়েক আপেল আর কিছু নাশপাতি। এ মুহূর্তে ঠিক সেটাই দরকার মন্টাগের। এক গ্লাস দুধ, একটি আপেল আর একটি নাশপাতি। সে নদী থেকে উঠে এলো। জমিন যেন জলোচ্ছ্বাসের মতো ছুটে এলো ওর দিকে। অন্ধকার যেন ওকে গুড়িয়ে দিল এবং বাতাসে লক্ষ কোটি গন্ধ বরফ শীতল করে তুলল ওর শরীর। গন্ধ এবং শব্দ ওর কানের ভেতর যেন গজরাতে শুরু করল। ঘুরল মন্টাগ। আবার নদীতে ঝাঁপ দিয়ে পড়তে ইচ্ছে হচ্ছে। স্রোতকে নিরাপদে ভাসিয়ে নিয়ে যাক যেখানে খুশি। কালো এই ভূমি উঠে আসছে দৈত্যের মতো। মনে পড়ছে শৈশবের কথা, যখন সাঁতার কাটতে গিয়ে প্রকাণ্ড একটা ঢেউ ওকে একেবারে পাতালে গেঁথে ফেলার দশা করেছিল। নোনা জল ঢুকে গিয়েছিল নাকে মুখে, তার পেটে। সে ভয়ে চিৎকার করে উঠেছিল। কত যে জল, কত যে জমিন! তার সামনে কালো দেয়াল ফুঁড়ে শোনা গেল একটি ফিসফিস। ফুটে উঠল একটি কাঠামো, একটি আকৃতি, দুটি চোখ। রাত তাকিয়ে আছে তার দিকে। বনভূমি দেখছে তাকে। সেই হাউনটা। এতখানি রাস্তা পাগলের মতো ছুটে আসা, পলায়ন, পানিতে প্রায় ডুবে মরার উপক্রম। এত দূরে আসা, এত পরিশ্রম, এবং যখন আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাচ্ছেন, তখন কিনা দেখলেন সেই হাউনটা। মনটা শেষ যন্ত্রণাকাতর চিৎকার দিল, যেন আর সইতে পারছে না সে। কাঠামোটা উধাও হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল চোখজোড়া। বৃষ্টির মতো উড়ল ঝরা পাতা। প্রান্তরে একা দাঁড়িয়ে আছে মন্টাগ। একটা হরিণ, সুগন্ধির মতো মৃগনাভির গন্ধ ছড়িয়ে পড়েছে। মিশে আছে রক্ত আর জানোয়ারটার নিঃশ্বাসের সঙ্গে। মাটিতে ছড়িয়ে থাকা লক্ষ কোটি পাতা মারিয়ে কদম বাড়ালো মন্টাগ। আরেকটা গন্ধ পাচ্ছে সে। কাটা আলোর গন্ধ, আচারের গন্ধ আসছে। গন্ধ আসছে পার্লারের। মাস্টার্ডের গন্ধ পাচ্ছে মন্টাগ। সে দাঁড়িয়ে পড়ল, নিঃশ্বাস নিতে লাগলো। তার মনে হচ্ছে সে আর একা নয়। মনে হচ্ছে এখানে অনেক কিছু আছে যা তাকে পূর্ণ করতে পারে। সে আবার হাঁটা শুরু করল। পাতা মারিয়ে হোঁচট খেতে খেতে এগোচ্ছে মন্টাগ। হঠাৎ পায়ে কি যেন এটা ঠেকল। মাটিতে হাত রাখল মন্টাগ। জিনিসটা কি বুঝবার চেষ্টা করছে। এদিকে একটা ইয়ার্ড, ওদিকে একটা ইয়ার্ড। এই যে দেখছি রেলরোড ট্রাক। ট্রাকটা বেরিয়েছে শহর থেকে, মাটির উপর থেকে এসেছে, বন জঙ্গল ভেদ করে নদীর ধারে এসে অবশেষে পরিত্যক্ত হয়ে পড়েছে। এই রাস্তাটাই খুঁজছিল মন্টাগ। এ যেন চিরচেনা একটি পথ, এই এক জাদুর ছোঁয়া।
এই জাদুটি সে স্পর্শ করতে চায়, চায় তার পায়ের নিচে অনুভব করতে। সে কাটা ঝোপের ঝাপ সরিয়ে এগোতে লাগলো। তার চারপাশে নানান রকম গন্ধ, অনুভূতি আর স্পর্শ আর পত্রপল্লবের ফিসফিস। মন্টাগ রেলওয়ে ট্রাক ধরে হেঁটে চলল। হঠাৎ ব্যাপারটা মনে পড়ল তার। মনে পড়ায় বিস্মিত হল সে। যদিও ব্যাপারটি সে কোনোদিন প্রমাণ করতে পারবে না, একদা অনেক আগে ক্ল্যারিস এখানে হেঁটে বেড়াতো, যেখানে সে এখন হাঁটছে। আধা ঘন্টা পরে ঠান্ডায় জর্জরিত মন্টাগ সাবধানে ট্রেল ধরে হাঁটছে, নিজের শরীর সম্পর্কে সম্পূর্ণ সচেতন। তার চেহারা, তার মুখ, অন্ধকারে ভরা তার চোখ, শব্দে ভরা তার কান, চোরকাটা তার বিছুটি লেগে থাকা তার পা। সে সামনে দেখতে পেল আগুনটাকে। আগুনটাকে এই দেখা গেল, ওর মুহূর্তে অদৃশ্য, আবার ফিরে এলো যেন চোখের পলকে। থেমে গেল সে, ভয় পাচ্ছে। একটিমাত্র নিঃশ্বাস ফেলে সে হয়তো আগুনটাকে নিভিয়ে দেবে, কিন্তু আগুনটা ওখানে আছে। সে সতর্ক ভঙ্গিতে ওদিকে এগুলো। মিনিট 15 লাগলো ওটার খুব কাছে যেতে। তারপর আড়াল থেকে ওটার দিকে তাকালো সে। সাদা লাল মেশানো রং, অদ্ভুত একটা আগুন। মন্টাগের কাছে অন্যরকম লাগলো। ওটা কিছু পোড়াচ্ছে না, উষ্ণ করছে। সে দেখল অনেকগুলো হাত আগুন পোহাচ্ছে। হাতগুলোর বাহুমূল নেই, আধার অদৃশ্য। হাতের উপরে দেখা যাচ্ছে ভাবলে শূন্য কতগুলো চেহারা, যেগুলো শুধু আগুনের আলোয় নাড়াচাড়া করছে। আগুন এরকম হতে পারে কোনো ধারণাই ছিল না মন্টাগের। আগুন শুধু নেয় না, বিনিময়ে কিছু দিতেও পারে। জানা ছিল না ওর। এই আগুনটার গন্ধও অন্যরকম। কতক্ষণ ওখানে দাঁড়িয়েছিল জানে না মন্টাগ। নিজেকে তার একটা জানোয়ারের মতো মনে হচ্ছিল, যে আগুনের টানে জঙ্গল থেকে বেরিয়ে এসেছে। নিজেকে তার মনে হচ্ছিল রোমশ একটা জানোয়ার, যার পায়ে খুর আছে, মাথায় শিং। এই জানোয়ারটার শরীর কাটলে রক্ত দিয়ে শরতের গন্ধ আসবে। সে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকল, আগুনের পুটপাট শব্দ শুনছে। আগুনটার চারপাশ ঘিরে একটা নৈশব্দ বিরাজ করছে। নীরবতা রয়েছে মানুষগুলোর চেহারাতেও। শুধু আগুনটা ভিন্ন রকম নয়, নীরবতাও। মনটাকে বিশেষ নীরবতার দিকে এগিয়ে গেল। আর তখন কথা বলা শুরু হয়ে গেল। ওরা কথা বলছে, তবে কণ্ঠগুলো কি বলছে বুঝতে পারছে না মনটাগ। তবে শব্দ উঠছে এবং নামছে। কণ্ঠগুলো যেন এ দেশটাকে চেনে, চেনে গাছপালা, শহর, নদী। কণ্ঠগুলো সবকিছু নিয়ে কথা বলছে। এমন কোনো বিষয় নেই যে সম্পর্কে তারা অবগত নয়। তাদের ভেতরে রয়েছে কৌতূহল এবং বিস্ময়। তারপর ওদের একজন মুখ তুলে চাইল এবং দেখে ফেলল মনটাকে। কণ্ঠটি ওকে আহ্বান করল। ঠিক আছে, তুমি এখন আসতে পারো। ছায়ের আড়ালে থেকে বেরিয়ে এলো মন্টাগ। ইটস অল রাইট, বলল কণ্ঠটি, এখানে তুমি সুস্বাগতম। মন্টাগ মন্থর পদক্ষেপে এগিয়ে গেল অগ্নিকুণ্ডের দিকে। ওখানে গাঢ় নীল ডেনিম প্যান্ট, জ্যাকেট আর গাঢ় নীল শার্ট পরা 5 জন বৃদ্ধ মানুষ বসে আছেন। এদেরকে কি বলবে ভেবে পেল না মন্টাগ। বসো, বলল একজন। দেখে মনে হলো ছোট দলটির নেতাই তিনি। কফি খাবে? মন্টাগ দেখল কুচকুচে কালো রঙের একটি তরল পদার্থ একটি জোড়াতালি দেয়া টিনের কাপে ঢালা হলো। কাপটি সোজা এগিয়ে দেওয়া হলো ওর দিকে। নিঃশব্দে কাপে চুমুক দিল মন্টাগ। টের পেল তার দিকে সকলে কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। তাকে ঘিরে থাকা মুখগুলো শুশ্রূষা মন্ডিত। তবে দাড়িগুলো পরিষ্কার, সুন্দরভাবে ছাঁটাই করা, এবং তাদের হাতগুলিও পরিষ্কার পরিচ্ছন্ন। তারা উঠে দাঁড়িয়েছিলেন, যেন অতিথিকে সাদর অভ্যর্থনা জানাবেন। এখন আবার তারা বসলেন। ধন্যবাদ, বলল মন্টাগ। অনেক অনেক ধন্যবাদ। ইউ আর ওয়েলকাম মন্টাগ। আমার নাম গ্রাঞ্জার। তিনি বর্ণহীন তরলের ছোট একটি বোতল এগিয়ে দিলেন। এটাও পান করো। এই জিনিস খেলে তোমার ঘামের রাসায়নিক সূচক হ্রাস পাবে। এখন থেকে 8 ঘন্টার মধ্যে তোমার গা থেকে 2 জন মানুষের গন্ধ বেরোতে থাকবে। তোমার পিছনে হাউন্ডটি তখন তোমাকে খুঁজতে গিয়ে বিভ্রান্ত হয়ে পড়বে। তেতো তরলটি পান করল মন্টাগ। তোমার গা থেকে ববকেটের গন্ধ বেরোবে, বললেন গ্রাজার। আপনি আমার নাম জানেন দেখছি, বলল মন্টাগ। আগুনের পাশে রাখা বহনযোগ্য একটি ব্যাটারিওয়ালা টিভির দিকে ইঙ্গিত করলেন গ্রাঞ্জার। আমরা ধাওয়াটা টিভিতে দেখছিলাম। ধারণা করেছিলাম তুমি নদীপথে দক্ষিণ দিকে আসবে। তোমাকে যখন জঙ্গলের মধ্যে মাতাল এলকের মতো হাঁটতে দেখলাম, তখন আর আমরা পালিয়ে যাওয়ার চেষ্টা করিনি। সাধারণত অপরিচিত মানুষজন দেখলে আমরা এটা করি। আমরা ধারণা করেছিলাম তুমি নদীতে আছো, আর ওই সময় হেলিকপ্টার ক্যামেরা তোমাকে শহরের আনাচে কানাচে খুঁজে বেড়াচ্ছে। খুবই হাসির ব্যাপার। ধাওয়া এখনো চলছে, তবে অন্যদিকে। অন্যদিকে দেখো। রাঞ্জার পোর্টেবল ভিউয়ার অন করলেন। দৃশ্যটা দুঃস্বপ্নের মতো। একটি কণ্ঠ বলছিল, নগরীর উত্তরে ধাওয়া এখনো চলছে। পুলিশ হেলিকপ্টারগুলো এভিনিউ 87 এলম গ্রোভ পার্কে জড়ো হচ্ছে। মাথা জাগালেন গ্রাঞ্জার। ওরা মেয়েকে ধাওয়া দৃশ্য দেখাচ্ছে। তুমি ওদেরকে নদীতে ফাঁকি দিয়েছ, কিন্তু ওরা তা স্বীকার করবে না।
ওরা জানে খুব বেশিক্ষণ দর্শক ধরে রাখতে পারবে না, কারণ শো শেষ করতে হবে জলদি। ওরা পুরো নদী সার্চ করতে গেলে সারা রাত লেগে যেত। তাই তারা শো শেষ করার জন্য একটা এসকেপ গেট খুঁজছে। দেখো, আগামী 5 মিনিটের মধ্যে ওরা মনটাকে ধরে ফেলবে। তা কি করে? আরে দেখোই না, হেলিকপ্টারের পেটে ঝোলা ক্যামেরা এখন জনশূন্য একটি রাস্তার উপর উড়ে আসছে। দেখলে? ফিসফিস করলেন গ্রাঞ্জার। তুমি ওখানে থাকবে, রাস্তায় ওই শেষ মাথায় আসবে আমাদের ভিকটিম। আমাদের ক্যামেরা কিভাবে এর মধ্যে প্রবেশ করবে জানো? দৃশ্যটা তৈরি করো। সাসপেন্স, লং শট। এখন ধরো কোনো বেচারি রাস্তায় একা একা হাঁটতে বেরিয়েছে। এরকম অবশ্য খুব কমই ঘটে। ভেবো না যে পুলিশ এ ব্যাপারটি জানে না, তারা সব খবরই রাখে। সে জাগে, পুলিশ ওই বিশেষ লোকটির ওপর প্রয়োজনীয় সমস্ত তথ্য আগে থেকে সংগ্রহ করে রেখেছে, কারণ জানে না তো কখন কি তথ্য কাজে লেগে যাবে। আর আজ সেটা কাজে লাগছে। ওই যে দেখো, আগুন ঘিরে বসা মানুষগুলো সামনে ঝুঁকে এলেন। পর্দায় একটি লোককে দেখা গেল রাস্তার মোড় ঘুরছে। ভিওয়ারে মেকানিক্যাল হাউন্ডের চেহারা ফুটে উঠল। অকস্মাৎ ছুটে আসছে ওটা। হেলিকপ্টারের আলোগুলো ডজনখানেক উজ্জ্বল পিলারের মতো পড়ল লোকটাকে ঘিরে, যেন আলো একটা খাঁচা তৈরি করল। একটি কণ্ঠ চেঁচিয়ে উঠল, এই যে মন্টাগ, সার্চ তবে শেষ। নিরীহ মানুষটা হতভম্বের মতো দাঁড়িয়ে আছে, হাতে জ্বলন্ত সিগারেট। সে বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে আছে হাউন্ডের দিকে। কি ওটা জানে না, হয়তো কোনোদিনও জানত না। আকাশের দিকে মুখ তুলে চাইল সে। তারপর তীক্ষ্ণ আর্তনাদ করতে থাকা সাইরেন। ক্যামেরা ছুটে আসছে। হাউন্ডটি লাফ দিল শূন্যে, নিখুঁত সময় মেপে এবং দারুণ একটা ছন্দ তুলে। ওটার মুখ দিয়ে বেরিয়ে এলো সেই কালান্তর সুই। এক মুহূর্তের জন্য ওটা শূন্যে ভেসে রইল, যেন দর্শকদের বুঝবার সময় দিল জিনিসটা কি। তারা যেন দেখতে পায় ভিকটিমের চেহারা, খালি রাস্তা, ইস্পাতের জানোয়ারটি এবং টার্গেট অভিমুখে ছুটে যাওয়া একটি বুলেটকে। মন্টাগ, নড়ো না, আকাশ থেকে বলে উঠল একটি কণ্ঠ। ক্যামেরা ভিকটিমকে দেখাচ্ছে, একই সঙ্গে হাউন্ডটিও। দুটোই একসঙ্গে তার কাছে পৌঁছালো। ভিকটিমটিকে ধরে ফেলল হাউন্ড এবং ক্যামেরা মাকড়সার মতো হাত বাড়িয়ে কঠিন মুঠিতে চেপে ধরল তাকে। লোকটি চিৎকার দিল, চিৎকার দিল, চিৎকার দিল। তারপর সব কিছু অন্ধকার, নীরবতা। নিঃশব্দে চিৎকার দিল মন্টাগ, মুখ ঘোরালো অন্যদিকে। নীরবতা। তারপর কিছুক্ষণ বাদে আগুনের চারপাশে বসে থাকা ভাবলেশহীন চেহারার মানুষগুলো শুনতে পেলেন অন্ধকার পর্দা থেকে একজন ঘোষকের কণ্ঠ ভেসে আসছে, সার্চ শেষ, মন্টাগ মারা গেছে, সমাজের বিরুদ্ধে একটি অপরাধের প্রতিশোধ নিয়ে গেছে। এরপর অন্ধকার। এখন আমরা আপনাদেরকে হোটেল লাক্সের স্কাইরুমে নিয়ে যাব 8 ঘন্টার অনুষ্ঠানের জাস্ট বিফোর ডন দেখাবার জন্য। টিভির সুইচ অফ করে দিলেন গ্রাঞ্জার। ওরা মানুষটার মুখ দেখায়নি, ব্যাপারটা খেয়াল করেছে সবাই, এমনকি তোমার ঘনিষ্ঠতম বন্ধুটিও হলফ করে বলতে পারবে না ওটা সত্যি তুমি ছিলে কিনা। কেউ কিছু কল্পনা করার আগেই ওরা শো শেষ করে দিয়েছে। জাহান্নাম, ফিসফিস করলেন তিনি। এটা একদম জাহান্নাম। মন্টাগ কিছু বলল না, সে কালো পর্দার দিকে তাকিয়ে কাঁপছিল। মন্টাগের বাহুতে হাত রাখলেন গ্রাঞ্জার। ওয়েলকাম ব্যাক ফ্রম দ্য ডেড। মন্টাগ মাথা ঝাঁকালো। গ্রাঞ্জার বলে চললেন, তুমি হয়তো আমাদের সবার নাম শুনেছ, ইনি ফ্রেড ক্লেমেন্ট, ক্যামব্রিজের টমাস হার্ডি চেয়ারের সাবেক অকুপেন্ট। পরে অবশ্য এটিকে অ্যাটমিক ইঞ্জিনিয়ারিং স্কুলে রূপান্তর ঘটানো হয়। উনি হলেন ডক্টর সিমসন, ইউসিএল এর স্পেশালিস্ট, প্রফেসর ওয়েস্ট এথিক্স নিয়ে অনেক কাজ করেছেন। অবশ্য এটি এখন একটি প্রাচীন পাঠ্য। কলম্বিয়া ইউনিভার্সিটিতে ইনি কাজ করতেন। রেভারেন্ড পাডোভার 30 বছর আগে কিছু লেকচার দিয়েছিলেন। ইনি এখন আমাদের সঙ্গে কাজ করছেন। আর আমি দ্য ফিঙ্গার্স ইন দ্য গ্লোব, দ্য প্রপার রিলেশনশিপ বিটুইন দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোসাইটি নামে একটি বই লিখেছিলাম, আর এখন এখানে আছে। সুস্বাগতম মন্টাগ। আমি তো আপনাদের পাশে দাঁড়ানোর যোগ্য নই, অবশেষে বলল মন্টাগ। ধীরে ধীরে আমি সারা জীবন বোকার মতো কাজ করেছি। ওতে আমরা সবাই অভ্যস্ত। আমরা সকলেই কিছু না কিছু ভুল করেছি, তবে সঠিক ভুল না হলে আজ এখানে জড়ো হতাম না। আমরা যখন প্রত্যেকে আলাদাভাবে থাকতাম, আমাদের সবার ভেতর থাকত ক্রোধ। কয়েক বছর আগে এক ফায়ারম্যান আমার লাইব্রেরি পড়াতে এলে আমি তাকে আঘাত করি। তারপর থেকে কেবলই পালিয়ে বেড়াচ্ছে। তুমি আমাদের সঙ্গে যোগ দেবে মন্টাগ? দেব, অবশ্যই দেব। আমাদেরকে তোমার দেওয়ার মতো কি আছে? কিছুই নাই। আমার কাছে বুক অব ইক্লেসিয়াস্টেস একটি কপি ছিল, আর রিভেলেশনের কপি, কিন্তু এখন ওগুলোও নেই। বুক অব ইক্লেসিয়াস, চমৎকার। বইটি কোথায়? এখানে। নিজের মাথায় টোকা দিল মন্টাগ। ওহো! হেসে মাথা দোলালেন গ্রাঞ্জার। তিনি রেভারেন্ডের দিকে ফিরলেন। আমাদের কাছে কি বুক অব ইক্লেসিয়াস এর কপি আছে? আছে একখানা, ইয়ংটাউনে হ্যারিস নামে এক লোকের কাছে।
মন্টাগ গ্রাঞ্জার শক্ত হাতে মন্টাগের কাজ চেপে ধরলেন। সাবধানে চলবে, সুস্থ থাকার চেষ্টা করবে। হ্যারিসের যদি কিছু হয়ে যায় তাহলে তুমিই হবে আমাদের বুক অব ইক্লেসিয়ার্স। কাজেই বুঝতেই পারছো শেষ মুহূর্তে তোমার গুরুত্ব কতটা বেড়ে গেল। কিন্তু আমি তো ভুলে গেছি। না, কোনো কিছুই সম্পূর্ণভাবে হারিয়ে যায় না। তোমার কাছ থেকে আমরা জিনিস বের করে নিতে পারবো, কিন্তু আমি তো মনে করার চেষ্টা করেও পারিনি। চেষ্টা করতে হবে না, আমাদের যখন প্রয়োজন হবে তখন এমনিই ওটা তোমার স্মৃতিতে চলে আসবে। আমাদের সবারই ফটোগ্রাফিক স্মৃতিশক্তি রয়েছে, অথচ ওই স্মৃতি বন্ধ করে রাখার জন্যই আমাদের সারা জীবন শিক্ষা দেওয়া হয়। সিমন্স ২০ বছর ধরে এ বিষয়টি নিয়ে কাজ করছেন, এবং আমরা এখন জানি একবার আমরা যা পাঠ করেছি সেই স্মৃতি কিভাবে মনে করতে হবে। তুমি কি প্লেটোর রিপাবলিক বইটি কখনো পড়তে চাও, মন্টাগ? অবশ্যই চাই। ধরে নাও আমি প্লেটোর রিপাবলিক। মার্কাস অরেনিয়াস পড়তে চাও? মিস্টার সিমসন হলেন মার্কাস। হাউ ডু ইউ ডু, বললেন মিস্টার সিমন্স। হ্যালো, প্রত্যুত্তরে বলল মন্টাগ। তোমার সঙ্গে আমি জোনাথন সুইফটের পরিচয় করিয়ে দেব, গালিভার্স ট্রাভেলসের সেই বিখ্যাত লেখক। আরেকজন আছেন চার্লস ডারউইন, তারপরে রয়েছেন শোপেনহাওয়ার, আইনস্টাইন, আর আমার কনুয়ের পাশে দাঁড়িয়ে আছেন মিস্টার আলবার্ট গুইটজার, খুবই মহান দার্শনিক। এখানে আমরা সবাই আছি মন্টাগ। আরিত্তোফিনিস, মহাত্মা গান্ধী, গৌতম বুদ্ধ, কনফুসিয়াস, টমাস লাভ বিকক, টমাস জেফারসন এবং মিস্টার লিঙ্কন, আরও কতজন। আরও আছেন ম্যাথিউ, মার্ক, লিউক এবং জন। সবাই নিঃশব্দে হাসলেন। এ হতে পারে না, বলল মন্টাগ। এ হয়েই আছে, বললেন গ্রাঞ্জার, হাসছেন। আমরা বই পড়ানো দলেও রয়েছি। আমরা বই পড়ার পরে পুড়িয়ে ফেলি, ওরা বইগুলো খুঁজে পেতে পারে সেই ভয়ে। মাইক্রোফিল্ম নিষিদ্ধ হয়নি, আমরা সবসময় চলার উপরে আছি। আমরা ফিল্ম করব, আমরা ফিল্ম কবর দিতে চাইনি। আমাদের ধরা পড়ার ভয় আছে সবসময়, তাই সবকিছু এই বুড়ো মস্তিষ্কগুলোর মধ্যে রেখে দিয়েছি, যাতে কেউ দেখতে পাবে না, সন্দেহ করবে না। আমরা ইতিহাস, সাহিত্য এবং আন্তর্জাতিক আইনের সব খণ্ডাংশ, বাইরন, টমপেন, মেকিয়াভেলি কিংবা ক্রাইস্ট, সবই আছে আমাদের মাথায়। তুমি কি ভাবছো মন্টাগ? ভাবছিলাম ফায়ারম্যানদের বাড়িতে লুকিয়ে বই রেখে অ্যালার্ম বাজিয়ে দেওয়ার চিন্তাটা একেবারেই ছেলে মানুষই ছিল। তোমার যা করণীয় ছিল তা তুমি করেছ, তবে আমাদের রাস্তাটা আরও সহজ সরল। আমরা আমাদের জ্ঞান নিরাপদে সঞ্চিত রাখতে চাই। আমরা কাউকে উত্তেজিত কিংবা ক্রোধান্বিত করতে চাই না। আমরা যদি ধ্বংস হয়ে যাই, জ্ঞানও মৃত্যুবরণ করবে, সম্ভবত চিরকালের জন্য। আমরা আমাদের মতো মডেল নাগরিক। আমরা পুরনো রাস্তা ধরে চলি। আমরা রাতের বেলা পাহাড়ে নিদ্রা যাই। মাঝে মাঝে আমাদেরকে রাস্তায় থামিয়ে সার্চ করা হয়, কিন্তু আমাদেরকে দোষারোপ কিংবা অভিযোগ করার মতো কিছু পায় না। আমাদের সংস্থাটি ফ্লেক্সিবল, খুবই আলগা ধরনের এবং খণ্ডিত। আমাদের কেউ কেউ মুখে এবং আঙুলের ডগায় প্লাস্টিক সার্জারি করিয়েছে। এখন আমাদের সামনে আছে একটি ভয়ানক কাজ। আমরা যুদ্ধ শুরুর জন্য অপেক্ষা করছিলাম। দ্রুত যুদ্ধ শুরু হয়ে শেষও হয়ে যাবে। যুদ্ধ শেষ হবার পরে হয়তো আমাদের কেউ কেউ পৃথিবীর কল্যাণে কাজে লাগতে পারবো। ওরা কি আমাদের কথা সত্যি শুনবে বলে মনে করেন? না শুনলে আমাদের অপেক্ষা করা ছাড়া গতি নেই। আমরা আমাদের সন্তানদের হাতে বইপত্র তুলে দেব, মুখে বইয়ের কথা বলবো, আমাদের সন্তানদের অপেক্ষা করতে বলবো, অন্যরাও তাই করবে। এভাবে হয়তো আমরা অনেকেই হারিয়ে যাব, তবে তুমি তো আর জোর করে মানুষকে কিছু শোনাতে পারবে না। ওরা ওদের সময় হলে নিজেরাই আসবে, ভাববে কি হলো, কেন পৃথিবীটার এমন করুণ দশা হলো। সেদিন আসতে আর বেশি দেরি নেই। আপনারা কতজন আছেন? রাস্তা, পরিত্যক্ত রেল ট্র্যাক, লাইব্রেরির ভেতরে সব মিলে হাজার খানেক রয়েছে। শুরুতে এসব কিছুই প্ল্যান করে ঘটেনি। প্রতিটি মানুষের কাছে একটি করে বই ছিল, যে বইটির কথা সে স্মরণে রাখতে চেয়েছিল এবং রেখেছিল। তারপর বছর ২০ বাদে আমরা একে অন্যের সঙ্গে সাক্ষাৎ করি, ভ্রমণ করি, আলগা নেটওয়ার্কটি সংগঠিত করার চেষ্টা করি এবং একটি পরিকল্পনা করি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি আমরা করেছিলাম তা হলো আমাদের মধ্যে এ বিশ্বাসটি ঢুকিয়ে দিয়েছিলাম যে আমরা কেউই খুব গুরুত্বপূর্ণ নই। আমরা পণ্ডিতি করব না। আমরা মনে করব না যে আমি অমুকের চেয়ে জ্ঞান বুদ্ধিতে শ্রেষ্ঠতর। আমরা বইয়ের জ্যাকেটের বেশি কিছু নই। আমাদের কেউ কেউ ছোট ছোট শহরে বাস করে। মেরিল্যান্ডের একটি শহরে বাস করে মাত্র ২৭ জন মানুষ। ওই শহরে কোনো বোমা পড়বে না। যখন যুদ্ধ শেষ হয়ে যাবে, একদিন বা কয়েক বছর পরে বইগুলো আবার লেখা হবে। মানুষজনকে একে একে ডেকে আনা হবে, তারা যা জানে তা আবৃত্তি করে শোনাবে, এবং আমরা নতুন করে সবকিছু শুরু করব, আরেকটি অন্ধকার যুগ না আসা পর্যন্ত। মানুষের সবচেয়ে মজার ব্যাপার কি জানো? মানুষ কখনো নিরুৎসাহিত হয় না। সবকিছু ছেড়ে ছড়ে দেওয়ার পরে আবার নতুন করে সবকিছু শুরু করতে হবে ভেবেও সে বিরক্ত হয় না, কারণ সে জানে এই কাজটা করা খুবই জরুরি এবং কাজটা করার মূল্য সে পাবে। আমরা আজ রাতে কি করছি জানতে চাইল মন্টাগ। অপেক্ষা করব, জবাব দিলেন গ্রাঞ্জার। প্রয়োজন হলে একটু ভাটির দিকে এগোবো। তিনি আগুনে বালু আর ময়লা ছুটতে লাগলেন। অন্যরা তাকে সাহায্য করল।
হাত লাগাও মন্টাগ। হাত লাগালো মন্টাগো। বুনোই চরাচরে সবাই মিলে আগুন নেভাতে একসঙ্গে কাজ করতে লাগলো। তারার আলোয় নদীর ধারে দাঁড়িয়ে আছে ওরা। নিজের ওয়াটারপ্রুফ ঘড়ির আলোকিত ডায়ালে তাকালো মন্টাগ। ৫টা বাজে। ভোর ৫টা। আর একটি নতুন ভোরের সূচনা হতে যাচ্ছে নদীর ওই তীরে। আপনারা আমাকে বিশ্বাস করলেন কেন? জিজ্ঞেস করল মন্টাগ। অন্ধকারে এগিয়ে এলেন একজন। তোমার মুখ দেখে তুমি নিশ্চয় সম্প্রতি নিজের চেহারা দেখোনি আয়নাতে। ইউ লুক লাইক হেল। ওরা নদীর তীর ঘেঁষে দক্ষিণে চলেছে। মন্টাগ মানুষগুলোর চেহারা দেখার চেষ্টা করছে। আগুনের আলোয় ক্লান্ত শ্রান্ত বলে রেখে পড়া কিছু গুরোটে মুখ দেখছিল সে। সে উজ্জ্বল চেহারা দেখতে চাইছিল। হয়তো সে আশা করেছিল তাদের চেহারায় জ্বলজ্বল করবে জ্ঞান গরিমা, তাদের ভেতরকার আলোয় উদ্ভাসিত হয়ে থাকবে সকলের মুখমণ্ডল। কিন্তু মুখের ওপর যেটুকু আলো দেখতে পেয়েছিল মন্টাগ, তা ক্যাম্পফায়ারের আলো, আর এই মানুষগুলোকে অন্যদের থেকে আলাদা মনে হয়নি তার। সেই মানুষগুলো যারা দীর্ঘদিন ধরে শুধু ছুটে চলেছে, দেখেছেন ভালো ভালো জিনিস ধ্বংস হয়ে যেতে, এবং এখন অনেক দেরিতে একত্রিত হয়েছেন কখন পার্টি শেষ হবে আর নিভে যাবে বাতি। তারা মোটেই নিশ্চিত নয় তারা যেসব জিনিস ধারণ করেছেন মস্তিষ্কে, সেগুলো ভবিষ্যতের প্রতিটি ভোরকে বিশুদ্ধ আলোয় আলোকিত করতে পারবে কিনা। তারা নিশ্চিত নন যেসব বই তাদের জন্য অপেক্ষা করছে, যেগুলোর পাতা এখনও কাটা হয়নি। সেসব খদ্দেরদের জন্য যারা হয়তো পরবর্তীতে কোনো একদিন আসবে, কেউ পরিষ্কার হতে, কেউ বা নোংরা হাত নিয়ে। সেই বইগুলো তারা রক্ষা করতে পারবেন কিনা। হাঁটতে হাঁটতে এদের সবার দিকে চোখ কুঁচকে তাকালো মন্টাগ। প্রচ্ছদ দেখে একটি বইকে বিচার করতে যেও না, মন্তব্য করলেন ওদের একজন। তারা সবাই নিঃশব্দে হাসলেন। এগোচ্ছেন ভাটির দিকে। একটি গগনবিদারী তীক্ষ্ণ শব্দ শোনা গেল এবং নগরীর দিক থেকে উড়ে এলো এক ঝাঁক জেট বিমান। মন্টাগ শহরের দিকে তাকালো। নদীর থেকে অনেক দূরে আবছা আলোর মতো দেখা যায় শহর। আমার স্ত্রী আছে ওখানে। শুনে দুঃখিত হলাম। আগামী কয়েকদিন শহরের অবস্থা ভালো যাবে না, বললেন গ্রাঞ্জার। আশ্চর্যের ব্যাপার, আমি আমার স্ত্রীকে মিস করছি না, তার প্রতি কোনো অনুভূতিই জাগছে না আমার, বলল মন্টাগ। সে যদি মারাও যায়, একটু আগেই উপলব্ধি করলাম আমি, মনে হয় না আমার খুব একটা মন খারাপ হবে। যদি এরকম মনে হওয়াটা ঠিক হচ্ছে না, আমার নিশ্চয়ই কিছু হয়েছে। শোনো, বললেন গ্রাঞ্জার মন্টাগের দিকে একটা হাত ধরে হাঁটছেন। আমার বাল্যকালে আমার দাদু মারা যান। তিনি ছিলেন একজন ভাস্কর, খুব ভালো মানুষ ছিলেন। পৃথিবীকে অনেক কিছু দেওয়ার ছিল তার। তিনি আমাদের শহরের বস্তি পরিষ্কার করার ব্যাপারে অনেক সাহায্য সহযোগিতা করেছে। তিনি আমাদের জন্য খেলনা বানিয়ে দিতেন এবং সারা জীবন আরও কত কিছু যে করেছিলেন। সারাক্ষণই তাকে তার হাত জোড়া নিয়ে ব্যস্ত থাকতে দেখতাম। কিন্তু তিনি যখন মারা গেলেন, আমি হঠাৎ বুঝতে পারলাম আমি তার জন্য মোটেই কাঁদছি না, বরং কাঁদছি তিনি যেসব অবদান রেখে গেছেন তার জন্য। আমি কাঁদছিলাম কারণ তিনি ওই অসাধারণ কাজগুলো আর করতে পারবেন না। তিনি আর কোনোদিন কাঠের টুকরো খোদাই করে কিছু বানাবেন না, কিংবা বাড়ির উঠোনে কবুতর পুষতে আমাদেরকে সাহায্য করবেন না, বা বেহালা বাজিয়ে শোনাবেন না, কিংবা আমাদের যোগ শোনাবেন না। তিনি ছিলেন আমাদের একটা অংশ, এবং তিনি যখন মারা গেলেন তার সমস্ত কাজ থেমে গেল, এবং তার কাজগুলো তার মতো করার জন্য আর কেউ রইল না। তিনি ছিলেন একাই ১০০, অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ। আমি তার মৃত্যু শোক কোনোদিন ভুলতে পারিনি। প্রায়ই ভাবি তার মৃত্যুর কারণে অসাধারণ সব খোদাই কর্ম হচ্ছে না। পৃথিবী কত মজার জোকস থেকে বঞ্চিত হচ্ছে। তিনি পৃথিবীকে গড়ে তুলেছিলেন। তিনি পৃথিবীর জন্য অনেক কিছুই করেছিলেন। যে রাতে তিনি মারা গেলেন, পৃথিবীর অপূরণীয় ক্ষতি হয়ে গেল। নীরবে হাঁটছিল মন্টাগ। এবারে বিড়বিড় করে বলল, মিলি, মিলি। কি? আমার স্ত্রী, আমার স্ত্রী, বেচারি মিলি। আমার কোনো কিছুই মনে পড়ছে না। তার হাতের কথা মনে করতে পারছি না আমি। তবে ওগুলো দিয়ে সে কি করত তা মনে করতেও পারছি না। হাতজোড়া স্রেফ তার শরীরের পাশে ঝুলে রয়েছে, কিংবা অলস ভঙ্গিতে পড়ে আছে কোলের ওপর, অথবা আঙুলের ফাঁকে ধরে রেখেছে সিগারেট। ব্যাস, এর বেশি কিছু আর স্মরণে আসছে না আমার। মন্টাগ ঘুরে পিছনে ফিরে তাকালো। তুমি শহরকে কি দিয়েছ মন্টাগ? ছাই। অন্যরা একে অন্যকে কি দিয়েছে? কিছুই না, শুধুই শূন্যতা। গাঞ্জারও মন্টাকে দেখে দেখে পেছন ফিরলেন। যে মারা যায় সে পেছনে কিছু না কিছু রেখে যায়, বলতেন আমার দাদু। একটি শিশু, একটি বই, একটি ছবি, অথবা একটি বাড়ি, কিংবা একটি দেয়াল, একজোড়া জুতো, অথবা একটি বাগান। তোমার হাত কোনো না কোনোভাবে কিছু স্পর্শ করেছিল, কাজেই মৃত্যুর পর তোমার আত্মা কোথাও না কোথাও চলে যাবে। গ্রাঞ্জার হাত নেড়ে বললেন, আমার দাদু আমাকে একবার কিছু V2 রকেট ফিল্ম দেখিয়েছিলেন, 50 বছর আগে। তুমি 200 মাইল উঁচু পারমাণবিক বোমার ছাতা দেখেছ কোনোদিন? আমি ওই ছবিতে দেখেছি। দাদু বহুবার V2 রকেট ফিল্মটি দেখিয়েছেন। তিনি আশা করতেন একদিন আমাদের শহরগুলো আরও বিস্তৃত হবে এবং সবুজ প্রকৃতি দেখতে পাবো আমরা। এ বিশাল নিসর্গের বিস্তার লোককে মনে করিয়ে দেবে পৃথিবী কত ক্ষুদ্র এলাকার মধ্যে আমরা আটকে রয়েছে।
আমরা ওই বিস্তৃত তেপান্তরের মধ্যে টিকে থাকতে পারব। দাদু বলতেন, একদিন আমরা তেপান্তরের মাঝে যা উপলব্ধি করতে পারব। দেখুন, আঁতকে উঠল মন্টাগ। ঠিক ওই মুহূর্তে যুদ্ধ শুরু হলো এবং মুহূর্তকালের মধ্যে শেষও হয়ে গেল। পরে মন্টাগের আশপাশের মানুষগুলো বলতে পারেননি তারা আসলে সত্যি কিছু দেখেছিলেন কিনা। আকাশে শুধু আলোর ঝলকানি দেখা গিয়েছিল। সম্ভবত ওখানে বোমা ফেটেছিল 10 মাইল, 5 মাইল, 1 মাইল ওপরে উঠছিল জেট বিমান, যেন স্বর্গ থেকে শস্য ছুঁড়ে মারা হচ্ছিল। সেভাবে হাজার হাজার বোমা পড়ছিল। সবকিছুই ঘটে গিয়েছিল মুহূর্তের মধ্যে। মন্টাগ অসহায়ের মতো হাত উঁচিয়ে চিৎকার করে মিলড্রেড, ফেবার আর ক্ল্যারিসকে বলছিল, ভাগো ভাগো। হঠাৎ তার মনে পড়ে যায় ক্ল্যারিস তো মারা গেছে, আর মিলড্রেড। তাকে মন্টাগ দেখতে পেল একটি হোটেল রুমে। দেখল মিলড্রেড রঙিন দেয়ালে ফ্যামিলির সঙ্গে কথা বলছে, অথচ ওই সময় একটি বোমা পড়তে যাচ্ছিল হোটেলে। ফ্যামিলি হেসে হেসে কথা বলছিল মিলড্রেডের সঙ্গে, কিন্তু হোটেলে যে বোমা পড়তে যাচ্ছে, একটু একটু করে ছুটে আসছে মৃত্যু, সে বিষয়ে কিছু বলছে না। এবং অবশেষে বোমাটি আঘাত হানল মিলড্রেডের হোটেলে। মন্টাগ যেন শুনতে পেল তার স্ত্রী চিৎকার করছে। হোটেলের ছাদ হুড়মুড় করে ভেঙে পড়েছে তার উপর। বোমার বিস্ফোরণে ইট, পাথর, প্লাস্টার, কাঠ ইত্যাদি সব বৃষ্টির মতো ছিটকে যাচ্ছিল। বোমার ধাক্কায় মাটিতে শুয়ে পড়েছিল মন্টাগ। মাটি খামচে ধরে শুয়েছিল। ওই মুহূর্তে তার মনে পড়ছিল শিকাগো শহরের কথা। সে অনেকদিন আগের কথা। মিলির সঙ্গে ওই শহরেই তার পরিচয় হয়েছিল। বোমার বিস্ফোরণে নদীতে প্রকাণ্ড ঢেউ উঠল। ঝর্ণার মতো জল ছড়িয়ে পড়ল। মন্টাগের দলের লোকজন বিস্ফোরণের ধাক্কায় কে কোথায় ছিটকে পড়েছে কে জানে। মন্টাগ একটা গর্তে পড়ে গিয়েছিল। ওখানে মাটি খামচে রইল সে চোখ বুজে। কিছুক্ষণ পরে চোখ পিটপিট করে তাকালো মন্টাগ। বোমার বদলে আকাশে সে যেন শহরটি দেখতে পেল। শহরটি টুকরো হয়ে গেছে। হিমবাহের মতো শহরের গা থেকে খসে পড়ছে ইটপাথর আর কাঠ। সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে গেছে। শহরটি কয়েকবার ডিগবাজি খেল, তারপর মৃত্যুবরণ করল। মৃত্যুর আওয়াজ এলো তারও পরে। শুয়ে আছে মন্টাগ, মুখের মধ্যে ধুলো ভর্তি, মুখের উপরেও ধুলো। সে কাঁদছে। সে মনে মনে বলছিল, আমার মনে পড়েছে, আমার মনে পড়েছে। কি মনে পড়েছে? বুক অফ ইক্লেসিয়ার্সের অংশবিশেষ দ্রুত মনে করতে চাইছিল সে, যেন আবার ভুলে না যায়। সে দেখতে পাচ্ছিল তার সঙ্গের লোকজন মাটি আঁকড়ে পড়ে আছে। শিশু যেমন তার পরিচিত জিনিসগুলো আঁকড়ে ধরে থাকে, সেরকম তারা চিৎকার করছিল। তাদের নাক মুখ দিয়ে রক্ত পড়ছিল। বোমার আঘাতে সবাই কম বেশি আহত। মন্টাগ দেখছিল বিশাল ধুলোর পর্দা ঢেকে ফেলেছে পৃথিবীকে। নীরবতার বিরাট এক পর্দা নেমে এসেছে পৃথিবীর বুকে। সে যেন পৃথিবীর প্রতিটি মানুষের কান্না ও আর্তনাদ শুনতে পাচ্ছিল। নদীর দিকে তাকালো মন্টাগ। নদীপথে যাব আমরা? সে তাকালো পুরনো রেলরোড ট্রাকে। কিংবা যাবে ওই পথে, অথবা হেঁটে রাজপথে উঠব। এখন নিজেরা সবকিছু গুছিয়ে নেওয়ার সময় পাব। তারপরে একদিন সবকিছু যখন ঠিকঠাক হয়ে যাবে, দীর্ঘ সময় নিয়ে ওটা আমাদের হাতে এবং মুখে চলে আসবে। অনেক ভুল ত্রুটি হবে, তবে সঠিকও হবে অনেক কিছু। আজ থেকে আমরা হাঁটা ধরব এবং দেখব দুনিয়া। সত্যিকারের পৃথিবীর চেহারা আমি এখন সবকিছু দেখতে চাই। নতুন করে সবকিছু শুরু হবে। অন্য লোকগুলো এখনো পড়ে আছে মাটিতে, যেন ঘুমাচ্ছে। এখনো ঘুম থেকে ওঠার জন্য প্রস্তুত নয়। তাদের নিঃশ্বাসের শব্দ যেন শুনতে পাচ্ছে মন্টাগ, কখনো দ্রুত, কখনো আস্তে। মন্টাগ উঠে বসল, তবে নড়াচড়া করল না। হালকা লাল বিন্দুর মতো কালো দিগন্ত স্পর্শ করছে সূর্য। বাতাস শীতল, মনে হচ্ছে বৃষ্টি হবে। নিঃশব্দে উঠে বসলেন গ্রাঞ্জার। হাত পা টেপে টুপে দেখলেন সব ঠিক আছে, নাকি বোমার আঘাতে দু একটা উড়ে গেছে। তার চোখ দিয়ে অশ্রু ঝরছে। তিনি নদীর দিকে এগিয়ে গেলেন ভাটি দেখতে। মিশে গেছে। অনেকক্ষণ পর বললেন তিনি, শহরটি যেন বেকিং পাউডারের একটা স্তূপ, একদম মাটির সঙ্গে মিশে গেছে। দীর্ঘ বিরতি নিয়ে আবার বললেন, ভাবছি কতজন মানুষ জানতো যে এভাবে যুদ্ধ শুরু হবে। অনেকে নিশ্চয় বিস্মিত হয়েছিল। সারা পৃথিবী জুড়ে, ভাবছিল মন্টাগ, আরও কত শহর ধ্বংস হয়েছে কে জানে। আর আমাদের দেশে কতগুলো শহর মাটির সঙ্গে মিশে গেছে, 100 নাকি 1000। কেউ একজন দেশলাই কাঠি জ্বালিয়ে এক টুকরো শুকনো কাগজে আগুন ধরালো। জ্বলন্ত কাগজটি ঠেলে দিল শুকনো ঘাস আর পাতার নিচে। তার সঙ্গে যোগ হলো ভেজা ডালের টুকরো। অবশেষে সবগুলোতে আগুন ধরল। ক্রমে বড় হয়ে উঠল শিখা। রাঞ্জার একটি অয়েল স্কিন খুলে কিছু বেকন বের করলেন। আমাদের তো খেতে হবে। তারপর আমরা ঘুরে দেখব, যাব ভাটির দিকে। ওদিকে আমাদেরকে ওদের দরকার হবে। কে একজন ছোট একটি ফ্রাই প্যান নিয়ে এলো। তার উপর বেকনগুলো ফেলে চুল্লিতে রাখা হলো। বেকন ভাজার সুগন্ধ ছড়িয়ে পড়ল বাতাসে। ওরা চুপচাপ বেকন ভাজার দৃশ্য দেখছে। গ্রিঞ্জার আগুনে চোখ রেখে বললেন, ফিনিক্স। কি?
যীশুখ্রিস্টের জন্মেরও বহু আগে ফিনিক্স নামে একটি পাখি ছিল। কয়েকশো বছর পর পর সে চিতা জেলে তাতে আত্মহতি দিত। সে নিশ্চয় প্রথম মানবের কাজিন ধরনের কেউ ছিল। তবে যতবার সে আগুনে পড়তো, প্রতিবারই ছাই থেকে বেরিয়ে আসতো নতুন রূপ। মনে হচ্ছে আমাদেরকেও সেরকম কিছু করতে হবে, বারবার। তবে আমরা যে বিশ্রী কাজটা ঘটিয়েছি তা ফিনিক্স কোনোদিন করেনি। আমরা কি করেছি তা আমরা সবাই জানি। আশা করি একদিন আমরা নিজেদের জন্য চিতা সাজানো বন্ধ করব এবং এর মধ্যে আর ঝাঁপ দেব না। আগুন থেকে ফ্রাই প্যানটি তুলে নিলেন তিনি। বেকন ঠান্ডা হওয়ার পরে সবাই অন্যমনস্ক ভঙ্গিতে ধীরে ধীরে খেতে লাগলো। চলুন এখন সবাই মিলে ভাটির দিকে যাই, বললেন গ্রাঞ্জার। তবে সকলেই যেন একটা কথা মনে রাখে, আপনারা কেউই গুরুত্বপূর্ণ নন, আপনারা কেউ কিছু নন। আমরা যে বোঝা এখন বয়ে চলেছি তা হয়তো একদিন অন্যদেরকে সাহায্য করবে। তবে একসময় যখন আমাদের হাতে বই ছিল, অনেক দিন আগে, আমরা ওই বই থেকে যা পেয়েছিলাম তা কিন্তু কাজে লাগাতে পারিনি। আমরা মৃতদেরকে অপমান করতাম, যারা আমাদের আগে মৃত্যুবরণ করেছিল তাদের কবরে থুতু ছিটাতাম। আগামী কয়েকদিনের মধ্যে, আগামী মাসে এবং আগামী বছরে বহু নিঃসঙ্গ মানুষের সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে। তারা যখন জানতে চাইবে আমরা কি করছি, আপনারা বলতে পারেন, আমরা স্মরণ করছি, শেষে আমাদেরই জয় হবে। একদিন এত কিছু আমাদের মনে পড়বে যে আমরা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় বেলচারটি বানিয়ে পৃথিবীর বৃহত্তম কবর খুঁড়ে সেখানে চিরতরে যুদ্ধকে কবর দেব। চলুন প্রথমে আমরা একটি আয়নার কারখানা বানাই এবং আগামী বছর আয়না ছাড়া কিছুই বানাবো না। এবং ওতে অনেকক্ষণ ধরে শুধু নিজেদের চেহারাই দেখব। খাওয়া শেষ করে ওরা আগুন নিভিয়ে ফেললেন। দিনের আলো বৃদ্ধি পাচ্ছে, যেন বাতির সলতেতে বেশি তেল দেয়া হয়েছে। যেসব পাখি বোমার ভয়ে গাছ থেকে উড়ে গিয়েছিল, সেগুলো আবার নিজেদের আস্তানায় ফিরে আসতে শুরু করেছে। মনটা উত্তরমুখ হয়ে হাঁটা ধরেছিল। কিছুক্ষণ পর দেখলো সে অন্যদেরকে পেছনে ফেলে দিয়েছে। সে গ্রাঞ্জারকে আগে যেতে দেওয়ার জন্য রাস্তা ছেড়ে দিল, কিন্তু গ্রাঞ্জার ওকে আগে বাড়তে ইঙ্গিত করলেন। মনটা ঘেটে চলল। সে নদী এবং আকাশের দিকে তাকালো, চাইল ধুলো পড়া রাস্তায় যা গিয়ে মিশেছে খামার বাড়িতে, যেখানে রয়েছে খরবোঝাই গোলাবাড়ি, যেখানে একসময় রাতের বেলা শহর থেকে মানুষজন হেঁটে আসতো। পরে 1 মাস বা 6 মাস পরে, তবে 1 বছরের বেশি তো নয়ই, সে আবার হেঁটে আসবে এখানে, একা হাঁটতেই থাকবে যতক্ষণ না মানুষজনের সঙ্গে দেখা হয়। এখন ওরা হাঁটতে হাঁটতে দুপুর পার করে দিল। মানুষগুলো সব নিশ্চুপ, কারণ সকলেই চিন্তামগ্ন। হয়তো আরো পরে, যখন সূর্য উঠে আসবে মাথার ওপর, তাদেরকে উষ্ণ করে তুলবে, তারা হয়তো কথা বলতে শুরু করবেন, অথবা স্রেফ কি কথা মনে পড়েছে সেটুকুই শোনাবেন। তার পালা যখন আসবে তখন সে কি বলবে, সে এমন একটা দিনে কি উপকার করতে পারে। সবকিছুরই একটা সময় থাকে। হ্যাঁ, একটা সময় আসে ভেঙে যাওয়ার, একটা সময় আসে গড়ে ওঠার, একটা সময় থাকে নীরব থাকার, একটা সময় থাকে কথা বলার। কিন্তু আর কি, আরো কি যেন মনে পড়ছে না, মনে পড়ছে না। এবং নদীর 2 তীরেই আছে জীবন বৃক্ষ, যাতে ঝুলছে 12টি সদাচরণের ফল, আর গাছের পাতাগুলো রয়েছে জাতির ক্ষত দূর করার জন্য। হ্যাঁ, ভাবল মনটা, ওই বইটি আমি রক্ষা করব দুপুরের জন্য, দুপুরের জন্য, যখন আমরা পৌঁছাবো শহরে।